বাচ্চা মানুষ মজা করবেই, এটাই স্বাভাবিক। কিছু কিছু বাচ্চা আবার বাজে মজা করে। অর্ককে সেরকমই লাগলো পূর্ণতার, সেজন্য মিছে হাসি দিয়ে সে কাপটা নিয়ে চলে আসছিল ওইখান থেকে। অর্ক তখন গলার আওয়াজ বাড়িয়ে বলল, আমি যা বললাম তা কিন্তু সত্যি। পূর্ণতা এবার থেমে গেল, আবার আগের জায়গায় ফিরে জানতে চাইলো অর্কের বলা কথাটার ব্যাখ্যা। অর্ক পূর্ণতার চায়ের কাপটা নিয়ে টেবিলে রেখে বলল, আমাদের বাড়ির ট্যাঙ্কিতে অনন্ত আর শিয়াম দুষ্টুমি করে প্রস্রাব করে প্রায় প্রতিদিন। সেই পানি দিয়েই আপনার জন্য চা আর আমার জন্য দুধ বানিয়ে আনা। তাই আমি দুধ ফেলে দিয়েছি। যা বললাম সব সত্যি। এই বাড়ির কোনো কিছু বিশ্বাস না হলে ফারাজ কাকাকে জিজ্ঞেস করতে পারেন। পূর্ণতা কাপটা তুলে জানালা দিয়ে সব চা ঢেলে খালি কাপ নিয়ে হেঁটে চলে গেছে। অর্ক পুনরায় নিজের পড়ায় মন বসিয়েছে। ফারাজ তার ঘরে বসে সেই বইটা পড়ছিল, যেটা অর্ক রুম থেকে এসে এনেছে। বইটা শুরুতে বেশ একটা ভালো না লাগলেও কয়েক পৃষ্ঠা যেতে যেতে তার আকর্ষণ বাড়তে লাগলো। ফারাজ এবার পুরোপুরি বইটিতে ডুব দিয়েছে। পূর্ণতা কাপ রান্নাঘরে রেখে এসে নিজের রুমে বসে পা দুলায়। গলা শুকিয়ে কাঠ হয়ে আছে, একটু পানি খেতে পারলে ভালো হতো। এই বাড়িতে কেউ কি পানি খায় না? খেলেও কি ওই টাঙ্কির পানি খায়? ছি, এ কোন খচ্চর বাড়িতে এসে পড়লাম। আমি হলেই তো ভালো ছিলাম। টেবিলের উপরে রাখা গ্লাসটার সব পানিটুকু ফেলে পূর্ণতা রুম থেকে বেরিয়ে ফারাজের রুমের দিকে চলল। ফারাজের রুম খোঁজাখুঁজি মুশকিল মনে হয়। এখানে সব রুমের মাঝে একটা করে খালি রুম। এত রুম তৈরি করার কি দরকার ছিল? বিরক্ত লাগছে। একটা বাদে একটা রুমেই মানুষ। গোল চক্কর দিয়ে অবশেষে সে ফারাজের রুমের সন্ধান পেয়েছে। রুমের কাছে এসে উকি দিল আগে। ফারাজ বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছে। পূর্ণতা দরজায় কড়া নেড়ে পড়ল। আসি? না, একটা অতি জরুরি বিষয় জানার আছে। অর্কর কাছে যান। না, ওই তো আপনার কাছে পাঠিয়েছে, সুতরাং সাহায্যটা আপনিই করতে পারবেন। না, পারবো না, আমি এখন ব্যস্ত, যেতে পারেন। পূর্ণতা তাও তেড়ামি করে ঢুকে পড়ে। ফারাজের রুমে তেমন আহামরি কিছু নেই। একটা টেবিল, একটা আলমারি আর একটা খাট। পূর্ণতার চেয়ার টেনে বসে, ফারাজের দিকে চেয়ে আছে। ফারাজ বইটা রেখে বিরক্তি দেখিয়ে ওর দিকেই তাকালো। আপনাদের বাড়িতে টাঙ্কির পানি ছাড়া আর কোথায় পানি পাওয়া যাবে? সাপ্লাই পানি সকাল 7টায় আর বিকাল 5টায় আসে, 2 ঘন্টার জন্য। আর কিছু? আপনিও কি সাপ্লাই পানি আসলেই খান? আমি এই বাড়িতে বেশি থাকি না, থাকলেও আমি পানি খাই না, কম খাই। পূর্ণতা উঠে চলে গেল চুপচাপ। ও যেতেই ফারাজ উঠে বসে ঠাস করে দরজাটা ভেতর থেকে লাগিয়ে আবারও বই পড়তে বসে গেছে। পূর্ণতার ভীষণ একা লাগছে নিজেকে। হলে তো প্রেমা তিশা থাকতো, খুব মজা হতো। এখন এই বাড়িতে এসে সবাইকে কেমন যেন লাগছে, খাপছাড়া সব। উর্মি সারথীকে শত শত বুদ্ধি দিল সজীবকে হাতের মুঠোয় করার জন্য, অথচ এইসব কিছু সারথীর কাছে বেকার মনে হলো। এগুলো দিয়ে জীবনও সজীবের মন গলানো যাবে না, বরং সজীব রেগে যাবে আর নয়তো ঠাট্টা করবে। একটা প্রশ্ন সারথীর মাথায় ঘুরপাক খাচ্ছিল অনেক মাস ধরে। আজ উর্মিকে একা পেয়ে সেই প্রশ্নটা করেই বসে। আচ্ছা উর্মি, বলতে পারো তোমার ভাইয়া আমাকে পছন্দ করে কিনা? অবশ্যই, বিয়ের সময় তো ভাইয়ের সবার আগে তোমায় পছন্দ করেছিল। সারথী হঠাৎ উর্মির হাতটা চেপে ধরে বলে। তবে উনি আমাকে ছুঁয়ে দেখেননি কেন? উর্মির মুখটা ফ্যাকাশে হয়ে গেছে এক তখনই। সারথীর চোখ দিয়ে পানি বেরিয়ে টপ টপ করে পড়ছে সব হাতের উপর। উর্মি ওকে শক্ত করে জড়িয়ে ধরে পড়ল। ভাবি, এমন মাথায় এলো না। ভাইয়া হয়তো কোনো কারণে আপসেট, তা না হলে এমন করার কোনো কারণই দেখছি না। ভাইয়া তো নিজেই তোমায় পছন্দ করেছিল, এমনটা নয় যে আমরা জোর করেছি। ভাইয়া সব সময় ইউনিক পছন্দ করে। তোমার মাঝে সেই অসাধারণত্ব দেখেই ভাইয়া রাজি হয়েছিল। তাহলে হয়ে কেন দেখেনি? এটা নিয়ে তুমি সরাসরি ভাইয়ার সাথে কথা বলতে দেখতে পারো, হয়তো তোমায় বলবে সমস্যার কথা। সারথী ফোন নিয়ে টকিং অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে সজীবকে কল করেছে। সজীবের এখন অফিস নেই। কলটা সে বাসার সবাই সাহসী করল। সজীব সেই সময় শাওয়ার নিচ্ছিল। একজন কাজের লোক এসে বলে গেল তার কল এসেছে, তাই সে শাওয়ার অফ করে তোয়ালে পেঁচিয়ে এসে দেখে সারথীর কল। বিরক্ত হলো, তাও রিসিভ করে সে। সারথী সালাম দিয়ে চুপ করে আছে। সজীব সালামটা নিয়ে বলল, শাওয়ার নিচ্ছিলাম। কি এমন জরুরি কাজ হলো যে এই সময় ফোন করছো?
উর্মি ইশারায় সারথীর দাপট দেখানোর অভিনয় করল, যদিও এটা তাকে দিয়ে হয় না। বুক ফুলিয়ে সে বলল, আমি আপনার স্ত্রী, আমি কল দিব না তো কে দিবে? সজীব অবাক হলো। অবাক হয়েই এখন কি বলবে ভেবে পাচ্ছে না। সারথী আবার বলে, কি হলো, কথা বলবেন না? শুনছি, বলুন। আমাদের বিয়ের কতদিন হয়েছে জানেন? না। 2 বছর 23 দিন। তো আপনি আমাকে ছুঁয়েও দেখেননি। আমি জানতে চাই কি কারণে? সজীব চেয়ার টেনে বসলো, দম ফেলে এবার বলল, কারণ আমার ইচ্ছে হয়নি। ইচ্ছে হলে শুভ, এটাতে এত সিরিয়াস হবার কি আছে? ইচ্ছে হলে ছোবো মানে? এটা কেমন কথা? আমি আপনার বিয়ে করা বউ হই। মানুষ বিয়ে কেন করে? সজীব হাতের পশমে হাত বুলিয়ে বলল, ডাবল হবার জন্য। আমি এখন ব্যস্ত, এসব কথা পরেও বলা যাবে। বাই। সজীব লাইনটা কেটে দিয়েছে। সারথী বারান্দায় দাঁড়িয়ে সব বলছিল। রেগে সে ফোনটা এক আছাড় দিয়ে ভেঙে ফেললো। আনাপ সে সময়ে তার মায়ের বারান্দায় বসে বসে গেমস খেলছিল। বিকট আওয়াজ শুনে হুমড়ি খেয়ে উঠে দাঁড়িয়ে দেখলো সারথী রেগে মেগে বারান্দার গ্রিল ধরে কাঁপছে, শুধু যেন এখনই ঝাঁপ দিবে। দিয়েন না, কাল আম্মু খেজুরের আচার বানাবে, বলেছিল আপনাকেও একটু দিবে, মরার আগে খেয়ে নিয়েন। আনাফের কথা শুনে সারথী পাশ ফিরে তাকালো, দাঁড়ালো। আনাফ ওর দিকেই তাকিয়ে আছে। সারথী অনেকক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকে বলল, একটা প্রশ্ন করব? অবশ্যই। একসাথে থাকার জন্য চোখ থাকা কি খুব জরুরি? কথাটা শুনে আনাফ চোখ বড় বড় করে চেয়ে রইল। এ কেমন প্রশ্ন সারথী ওকে করছে। এরপর ঠকিলে পড়ল, আমি তো বিয়ে করিনি, তাই জানি না বিয়ের পরে মানুষের পরিস্থিতি কেমন হয়। আপনার আন্দাজ থেকেই বলুন। চোখ কোনো ফ্যাক্ট না আমার মতে। সারথী মুখটা কালো করে ওখান থেকে চলে গেল। আনাফ বুঝে গেছে কি সমস্যা চলছে এখানে। তারও মন খারাপ হলো। এমন একটা মেয়েকে মানুষ কি করে এড়িয়ে চলতে পারে? এটা ঠিক না। মেয়েটা সারাদিন মন খারাপ করে থাকে বুঝি এই কারণেই। আনাফের ডাক পড়ল। ওর মা তৈরি হয়ে নিচ্ছেন, ওকে সাথে আসতে বলেছেন। আনাফ ভালো করে জানে মা কোথায় যেতে চাইছে। মেয়ে দেখতে যাচ্ছে তারা। আনাফকে তিনি জিজ্ঞেস করেছেন সে রাজি কিনা। রাজি না। আনাফও তার মতন ফোন টিপতে টিপতে বাসা থেকে বের হয়েছে। পূর্ণতা পানি খাওয়ার জন্য পাশের বাড়িটাতে গেছে। পাশের বাড়িটা আরো অদ্ভুত, তার নাম এলোমেলো। আচ্ছা, এই এরিয়ার সবগুলো বাড়ির নামই কি এমন উল্টোপাল্টা? কি আজব নাম রাখে এইগুলো। কত সুন্দর নাম আছে দুনিয়া, এগুলো না রেখে এসব কি রাখে? কলিং বেল চাপ দেওয়ার 1 মিনিট পর একটা মেয়ে এসে দরজা খুলল। মেয়েটির নাম বানু, মতিনের প্রেমিকা। বানু পূর্ণতাকে দেখেই বলল, কে আপনি? আমি পূর্ণতা, পাশের বাসায় থাকি। বানু কোমরে হাত রেখে মুচকি হেসে পড়ল, মতিন ভাইদের বাড়ি হাবিজাবি। হ্যাঁ, হাবি যাবি। তাই কি জন্য আসলেন? মতিন ভাই আসেনি? পূর্ণতা একটা খালি বোতল ধরিয়ে পড়ল। আমাকে 1 বোতল পানি দিবে? মেয়েটা গলা চুলকে বোতলটা নিয়ে পড়ল। বিকালে আইসেন, আমাকে তো টাঙ্কির ঢাকনা নাই, তার উপরে কবুতরও পালেরা। কবুতর পায়খানা করে কি হাল যে বানাই রাখে, আবার পরিষ্কার করতে হবে। বিকালে আসিয়েন আপা। পূর্ণতার চোখ কপালে তুলে বোতলটা নিয়ে এক দৌড় দিল। এবার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে ভাবছে কোথায় গেলে শান্তি পাবে। এই বাড়িতে মনে হয় না বেশি দিন টেকা যাবে। পানির অপর নাম জীবন, পানি ছাড়া এতকাল থাকা সম্ভব? অসম্ভব। ও মা, কি সব বলে এরা? আমি পানি খাবো, কেউ পানি খাওয়াও আমাকে। ফারাজ দোকান থেকে 1 বোতল পানি কিনে যাচ্ছিল বাড়ির দিকে। পূর্ণতাকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বিড়বিড় করতে দেখেছে, না দেখার ভান করে চলে যাচ্ছে। পূর্ণতা ওর হাতে পানি দেখে ছুটে এসে পড়ল, আমায় একটু খেতে দিন, আমি পানি খাবো। ফারাজ ওর দিকে বোতলটা ধরল। পূর্ণতা অর্ধেক পানি শেষ করে ফেলেছে। ফারাজ মুখ গোমরা করে বোতলটা নিয়ে চলে গেল। পূর্ণতা যেন আকাশের চাঁদ পেয়েছে হাতে। কলিজা ঠান্ডা হয়ে গেছে তার। এখন থেকে পানি আসলে বোতল ভর্তি করে রাখতে হবে, না হলে পানির অভাবে অকালে মরতে হবে। আনাফের সামনে এনে বসানো হয়েছে কাঙ্ক্ষিত সেই মেয়েটিকে, যাকে ওর মা পছন্দ করেছেন। আনাফকে বললেন কিছু জানা হলে জেনে নিতে। আনাফ মেয়েটিকে ভালোভাবে দেখে নিয়ে বলল, আপনি শাড়ির ভেতরে জিন্স পরেছেন তাই না? মেয়েটা অবাক চোখে ওর দিকে চেয়ে থেকে লজ্জা পেয়ে মাথা নিচু করে পড়ল। আনাফ
সোফার হাতলে হাত রেখে আবার বলল। আপনি কাল বিকালে টিএসিতে ছিলেন তাই না? মেয়ে এবার থতমত খেয়ে গেল। আনাফ আবার বলল। আপনার হাতে একটা ছেলে বেলি ফুলের মালা পরা ছিল আর আপনি ভিডিও করছিলেন তাই না? গানটা ছিল তুমসে মোহব্বত হে। আনাফের কথাগুলো সব সঠিক। মেয়েটা আশ্চর্য হয়ে কেবল ভাবছে কি করে এত কিছু সে জানলো, তাও এমন নিখুঁতভাবে। মেয়েটাকে চুপ করে থাকতে দেখে আনাফের মা, যিনি আগে থেকে চটে ছিলেন, তিনি এবার মুখ খুলেন, জোরালো কণ্ঠে বললেন। এসব কি তবে সত্যি? আনাফ, তুই জানতি এই মেয়েটার সম্পর্কের কথা? আনাফ মুচকি হাসছে শুধু। মিসেস প্রভা উঠে দাঁড়িয়ে পড়লেন, মেয়েটার মায়ের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে চলেও গেলেন ওখান থেকে। আনাফও চলল মায়ের পিছু পিছু। মেয়েটার কোনো সম্পর্ক না থাকলেও আনাফ এই বিয়েটা করতো না। তার এখন বিয়ে করার ইচ্ছেই নেই একেবারেই। সজীব ডিনার সামনে রেখে বসে আছে, সারথীর কথাগুলো কানে বাজছে অনবরত। বিয়ের 2 বছরে সে এই কথা বলেনি, হঠাৎ আজ বলে ফেলল। অর্থাৎ ওকে সামনের দিকে এড়িয়ে চললে আরও প্রশ্ন করবে। কপালে এক হাত দিয়ে টিপতে টিপতে অন্য হাতে সজীবের খাবারের প্লেটের উপর চামচ নাড়ছিল। তার পাশে চেয়ার টেনে বসলো একটি মেয়ে, গায়ে লাল রঙের ক্রাউন, চুল ছিঁড়ে দেয়া, ঠোঁটে কড়া রঙের লিপস্টিক। মেয়েটা সজীবের ঘাড়ে হাত রেখে বলল। কি এমন হয়েছে যে আমার সজীবের মন খারাপ? আবার মাথা ধরাও? সজীব মাথা তুলল না, যেমন করে চোখ বন্ধ করেছিল তেমন করেই আছে। মেয়েটা ওর ঘাড়ে চাপ দিয়ে একটু কাছে এসে বসলো। কাজের লোকেরা সেই জায়গা ছেড়ে চলে গেছে তখন। সজীব ঘাড় থেকে মেয়েটার হাত সরিয়ে পড়ল। লেভেন, লিভ মি অ্যালোন। আমি অনেক কষ্টে বাবার চোখ এড়িয়ে তোমার সাথে দেখা করতে এসেছি। আজ রাতটা আমাদের একসাথে কাটানোর কথা সজীব। বিয়েও করছো না, লিভিনেও থাকতে চাইছো না। ডোন্ট টেল মি তুমি এই অন্ধ মেয়েটার জন্য দুর্বল হচ্ছ। সজীব মাথা তুলে রাগী চোখে তাকিয়ে থাকলো লেভেনের দিকে, তারপর ঠাস করে টেবিলে হাত রেখে বলল। আমি তোমার আর তোমার বাবার হাতের পুতুল না, আমার ব্যক্তিগত একটা জীবন আছে। তুমি এখন যেতে পারো, আমাকে একা থাকতে দাও। আমি পরের মাসে বাংলাদেশে যাচ্ছি, উর্মির বিয়েতে যাবই। তুমি গেলে যাবে, না গেলেও আমি যাব, বাধা দিতে পারবে না কিন্তু। কথাটা বলে লেভেন চলে গেছে। সজীব সামনের প্লেট আর গ্লাস ছুঁড়ে ফেলে দিয়ে নিজের রুমে চলে আসলো। বিশাল থাই গ্লাসের দেয়ালের ওপারে একটা সাগর, সাগরের পাশে সজীবের বাংলো। এই গ্লাসের সামনেই দাঁড়িয়ে শত ঢেউয়ের সাগরটা দেখা যায়। এখন রাত বলে অন্ধকার, কিন্তু সাগরের স্রোতের উথাল পাথালের আওয়াজটা কানে এসে লাগছে। সজীবের থাই হটিয়ে বের হয়ে গেল সে। হাঁটতে হাঁটতে সমুদ্রের খুব কাছে এসে বালিতে বসে গেল। লেভেনের সাথে সজীবের প্রেমের সম্পর্ক 3 বছরের। মা বাবা অনেক হাত জোর করেও সে তাদের বিয়েতে রাজি করাতে পারেনি, কারণ লেভেন খ্রিস্টান। বিদেশে পড়ালেখা করতে এসে সজীবের সাথে লেভেনের প্রথম প্রেম হয়েছিল। এরপর বাবা মায়ের জোর জবরদস্তিতে সারথীকে দেখতে গিয়ে যখন সে জানতে পারে ও অন্ধ, তখন সে রাজি হয়ে যায়। সে চেয়েছিল যাকেই বিয়ে করবে তার যেন কোনো না কোনো দুর্বলতা থাকে, সেই দুর্বলতাকে অস্ত্র বানিয়ে সে জীবনটা কাটাবে, যেমনটা এখন করে আসছে। লেভেন আর ওর ইচ্ছে ছিল বিদেশে এসে বিয়েটা সেরে নেবে। তাছাড়া লেভেন বিদেশেই থাকে, বাংলাদেশেও মাঝে মাঝে আসা যাওয়া করে, ওখানে ওর দেশের বাড়ি। কিন্তু আজকাল সজীবের মনে হয় সারথীকে সে ধোঁকা দিয়ে ঠিক করছে না মোটেও। তার ইচ্ছে করছে ওকে সব সত্যিটা জানিয়ে দিতে, কিন্তু সাহসে কুলাতে পারছে না। এদিকে লেভেনের বাবা শর্ত দিয়ে বসে আছেন, যতদিন না সজীব 100 কোটি টাকার মালিক হচ্ছে ততদিন লেভেনের সাথে তিনি ওর বিয়ে দিবেন না। লেভেনের বাবা এখনো জানেন না যে সজীব বিবাহিত, জানলে জীবনও বিয়েটা হতে দিবেন না। সজীব ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করার জন্য 2টা বছর ধরে খাটছে, কিছুতেই 100-র কাছাকাছি পৌঁছতে পারছে না। ব্যবসায় যেমন লাভ আছে তেমন লসও আছে। সজীব নতুন বলে অনেকবার লস খেয়েছে, যদিও এখন আর লস হয় না, কিন্তু আগে যা হয়েছিল তার ঘাটতি পোষণ করতেই মাসের পর মাস কেটে যাচ্ছে। লেভেন অপেক্ষায় আছে কবে সজীবের সাথে ওর বিয়ে হবে। লেভেন মডার্ন একটা মেয়ে, তার চিন্তাধারা বেশ অন্যরকম। যেখানে মেয়েরা বিয়ের আগে একসাথে থাকার বিরোধিতা করে, সেখানে লেভেন পারে না 24 ঘন্টা সজীবের বেডরুমে শুয়ে থাকে। সজীবকে কাছে পেতে যা করা লাগে সে করেছে। একদিন তো জামাই খুলে ফেলেছিল ওর সামনে, কিন্তু সজীব তার চেয়ে অন্যরকম একটা মানুষ।
সে এইসবের ধারের কাছেও ঘেঁষে না। সারাদিন একটা চিন্তা নিয়ে বসে থাকে। সারথীকে সে ফোন দেয় না এটা ঠিক, কিন্তু সে সবসময় ওর কথাই ভাবে। একদিন তো লেভেনের ছোঁয়া পেয়ে মুখ ফুটে সারথীর নাম নিয়েছিল। সে নিজেই জানে না কিসের উপর দিয়ে তার জীবন চলছে। সারথী রাতে কিছু খায়নি। উর্মি আর সজীবের মায়ের জন্য কোথাও শান্তিতে একটু নীরবে বসে থাকতে পারছে না। ওরা সারথীকে মন ভালো করার জন্য এটা ওটা করে, কিন্তু মন ভালো যে একমাত্র সজীবকে দিয়েই হবে সেটা ওনাদের কে বোঝাবে। বারান্দায় বসে আকাশের দিকে বিপুল অভিমানের চোখে চেয়েছিল সারথী, যদিও এই আকাশ তার কাছে অন্ধকার। তাদের যেদিন বিয়ে হয় সেদিন ছিল ভরা পূর্ণিমা রাত। কথাটা সজীব বলেছিল বাসর ঘরের দরজা লক করে। কথাটা বলে সে সোজা বারান্দায় চলে গিয়েছিল, ঠিক এই জায়গায়। সারথী অনেকক্ষণ বিছানায় বউ সেজে বসেছিল সজীবের অপেক্ষাতে। ও আসছে না দেখে নিজে নিজে বিছানা ছেড়ে দেয়ালে হাত রেখে রেখে সজীবের নাম ধরে ডাক দিয়ে এগোলো। সজীব তখন পেছনে ফিরে পড়ল। আমি তোমার পেছনের দিকটায়, সামনে না। সারথী ঘুরে দাঁড়িয়ে ওর কাছে আসলো। সজীব এক দৃষ্টিতে সারথীর দিকেই তাকিয়েছিল। লাল শাড়ি আর সোনার গহনায় তাকে নতুন বউ লাগছিল ঠিক, কিন্তু লিপস্টিক লেপটে যাওয়ায় কেমন যেন লাগছিল। সজীব ওর ল্যাপটন লিপস্টিক হাত দিয়ে মুছতে যেতেই সারথী পিছিয়ে পড়ল। কি করছেন? আমি খারাপ কিছু করতে চাইনি, তোমার লিপস্টিক লেপটে আছে সেটা মুছে দিতেই। সারথী নিজের ঠোঁটে হাত দিয়ে বলল, একটা মশা বসেছিল, তার কামড়ে চুলকানিতে অতিষ্ঠ হয়ে ঘষাঘষি করেছিলাম, তাই হয়তো। আচ্ছা, আপনি এখানে কি করছেন? চাঁদ দেখি, বললাম না ভরা পূর্ণিমার চাঁদ। চাঁদ অনেক সুন্দর হয়, তাই না? ফারাজ বলেছিল ওর মতে আকাশে তারাদের রূপ হার মানবে চাঁদের কাছে। কথাটা হাসি মুখে বললেও শেষের দিকে সারথীর মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। এত সুন্দর জিনিস তার দেখা হলো না। সজীব মাথা বাঁকিয়ে রুমের ভেতরে ঘড়িটায় দিকে তাকালো। রাত 1টা বাজে। অমনি সে তাড়াহুড়ো করে পড়ল। কথা শেষ করে সারথীকে সে কোলে তুলে নেয়। সোজা ওকে বিছানায় নামে নিজে বিছানার এক পাশে শুয়ে পড়ে। সারথী অবাক হয়ে বসে আছে। কি থেকে কি হয়ে গেল? বাসরাত কি শুধু কোলে তুলে নিয়ে সীমাবদ্ধ? সজীব ঘুমিয়ে পড়েছে। সারথীর বেশি খারাপ লাগেনি, বরং আলাদা ভালো লাগা কাজ করেছে মনের ভিতর। কি সুন্দর তাকে কোলে নিয়ে তুলে নিয়ে আসলো। লজ্জায় লাল হয়ে বিছানার চাদর খামচে ধরল সে। নিজের চোখ যদি দেখতে পারতো সজীবকে কোলে তোলায় কেমন লাগছিল। সেই রাতটা সারথীর সারাক্ষণ মনে পড়ে। সজীবকে শুরুতে ওর অদ্ভুত লাগতো, ভাবতো হয়তো ধীরে ধীরে কাছে আসতে চায়, কিন্তু আসলে সে কাছে আসতে চায় না। সেই রাতের কোলে তোলাটাই শেষ ছোঁয়া ছিল তাদের। এরপর আর দুজন দুজনের কাছেও কখনো আসেনি। মাঝে মধ্যে সারথী চোট পেলে হাত ধরে ওকে রুমে নিয়ে আসতো সজীব, এর বাইরে কিছুই না। ফারাজ গামছা পরে ছাদে নিজের জামা কাপড় শুকাতে দিচ্ছে। পূর্ণতা ওই সময় ছাদে বসে একটা আচারের বয়ম খুলে আচার খাচ্ছিল, প্রচন্ড খিদে পেয়েছে বলে। রান্নাঘরে গিয়ে দেখে এসেছে রান্না এখনো হয়নি, ও তাই আচার খাচ্ছে। ফারাজকে নিজের সব জামা কাপড় ধুয়ে শুকাতে দিতে দেখে পূর্ণতা এগিয়ে এসে বলল, এত পানি পেলেন কই? নাকি ওই ইউরিনের পানি দিয়ে ধুয়েছেন? ইয়াক, থু থু। ফারাজ বালতি নিয়ে চলে গেছে চুপচাপ। পূর্ণতা ঝোলানো পাঞ্জাবি টেনে শুকে দেখলো ডিটারজেন্টের গন্ধ, তাই আবারও ফারাজের পিছু নিয়ে পড়ল। পানি কই পেলেন? এখন তো সাপ্লাই পানি আসে নাই, তাই না? ফারাজ থেমে পেছনে ফিরে পড়ল। পুকুর থেকে ধুয়ে এসেছি, পাশেই পুকুর আছে, গিয়ে আপনিও চুবে বসে থাকুন। আমি তো সাঁতার জানি না। তাহলে টাঙ্কির পানি দিয়ে করেন, আমাকে বিরক্ত করবেন না প্লিজ। ফারাজ দ্রুত হেঁটে চলে গেল। পূর্ণতা বাড়ি থেকে বেরিয়ে পুকুরটা দেখতে এসেছে। বেশ ভালোই, প্রয়োজনীয় কাজ করা যাবে পুকুরের পানি দিয়ে। খুশি হয়ে হাতটা ধুয়ে নিল সে পুকুর থেকে। এরপর আবার হাবিজাবিতে ফেরত আসলো। ফারাজ তার রুমের দরজা লাগিয়ে রেখেছে পূর্ণতার ভয়ে। মেয়েটা এত জ্বালাতন করে। বানু এক বোতল পানি নিয়ে হাবিজাবি মেনশনে এসে হাজির। দরজা খুলেছে মতিন। বানুকে দেখে তার চোখে মুখে ভালোবাসার ছড়াছড়ি হয়ে গেছে। মতিন, কেমন আছো? এই তো তোমার আদরে ভালোই আছি বেশ। তুমি কেমন আছো? আমিও তোমার ভালোবাসায় ভালো আছি। এই নাও বোতল, তোমাদের বাড়িতে নতুন যে আপা আইছে তারে দিও। তুমি কেন কষ্ট করলা বানু? আমাকে ডাক দিলেই হতো জানালা দিয়ে। তোমায় কষ্ট দিতে চাই নাই, তাছাড়াও অনেকদিন তোমায় দেখাও হয় না। চা খাইবা? মতিন নাক মুখ
খিচালো। বানু মুচকি হেসে পড়ল, দোকানের চা আমাদের বাড়িরও না, তোমাদের বাড়িরও না, চলো যাই। মতিনও থেই থেই করে চললো। দুজনেই চা খাবে, হাঁটাহাঁটি করবে, হালকা পাতলা প্রেম হবে, তারপর যে যার বাড়িতে ফিরে আসবে। পূর্ণতা মতিনের থেকে পানির বোতলটা নিয়ে ওদের দুজনকে প্রেম করতে দেখে মিটমিট করে হাসছিল। অমনি কারোর হাঁচির আওয়াজ পেয়ে উপরে চেয়ে দেখলো ফারাজ বারান্দা থেকে সরে চলে যাচ্ছে। এতক্ষণ এগুলো দেখছিল সে, ভুলবশত হাঁচি এসে যাওয়ায় থতমত খেয়ে পালিয়েছে। খুব ভোরে সারথি একা একা সিঁড়ি বেয়ে ছাদে এসে বসে। এইটা তার অনেক পুরনো, না হলেও প্রায় 1 বছরের অভ্যেস। ছাদে এসে তার শখের ফুলের টবগুলোর পাশে বসে। ফুলের গন্ধ নিতে তার দারুণ লাগে। দিনটা সে ওই ভালো লাগা দিয়েই শুরু করে সবসময়। আজও তার ব্যতিক্রম হয়নি। দোলনায় বসে ভোরের ঠান্ডা বাতাসে মন এলিয়ে দিয়েছিল সে। আনাফ যে আতর ব্যবহার করে সেটার ঘ্রাণ বাতাসে বইছিল সারথি এখানে আসার পর থেকে, কিন্তু কোনো সাড়া পায়নি বলেই সে ধরে নিয়েছে এটা তার মনের ভুল। দোলনায় দোল খেতে খেতে সে সজীবের কথাই ভাবছিল। সজীব এখন কি করে তা নিয়ে ওর কত জল্পনা কল্পনা। আতরের গন্ধটা এবার খুব কাছে থেকে আসছে। সারথি নিশ্চিত আনাফ দাঁড়িয়ে আছে আশেপাশে। মুচকি হেসেই বলল, আনাফ ভাইয়া, লুকোচুরির মানেটা বোঝাবেন? আনাফ জোরে সোরে কপালে একটা চড় দিয়ে জিভ কামড়ে পড়ল। কি করে যে বুঝে ফেললেন? আতর লাগানো বন্ধ করেন, হয়তো আর বুঝবো না। আচ্ছা, এই ভোরে ছাদে কি করেন আপনি? আনাফ হাত ভাঁজ করেই বলল, আমারও একই প্রশ্ন আপনার কাছে। আমি তো আসি মন ভালো করতে, আপনি কিসের জন্য আসেন? আমি আসি দেখতে ভোরে কে আগে ওঠে সেটা। সব সময় এমন আসেন নাকি আজকেই? সব সময় আসি। আনাফ আর কথা বাড়ল না, ছাদের শেষ প্রান্তে গিয়ে দাঁড়িয়ে থাকলো। সারথি কি করে সেটাই দেখবে সে। হয়তো এখন আর আতরের গন্ধ সে পাবে না। ঠিক তাই সারথি মনে করেছে আনাফ চলে গেছে। তাই সে দোলনায় থেকে উঠে হাত সামনে নিয়ে এগিয়ে এসে টবগুলোর কাছে ঘেঁষে দাঁড়ায়। হাত দিয়ে ফুলগুলো ছুঁয়ে দেখার চেষ্টা করে। যদি ফুল দেখা যেত কতই না ভালো হতো। পূর্ণতা পানির খালি বোতলটা 10টা খুঁজে বের করেছিল। এখন ফারাজের কথা মতন সাপ্লাই পানি আসায় বসে বসে বোতলগুলো ভর্তি করছে। ফারাজ তার জিনিসপাতি গুছিয়ে নিচ্ছে সারথির বাসায় যাবে বলে। এখানে তার কোনোদিনই মন টিকেনি, এখন আবার ঝুট ঝামেলা এসে পড়েছে। এবার সে আর থাকবেই না, আজই এই বাড়ি ছাড়বে। ব্যাগটা গুছিয়ে নিয়ে সে বাইরে বের হতে বাবার সামনে পড়ল। জনাব মানিক ফারাজের ব্যাগ হাতে বাইরে বের হতে দেখে জানতে চাইল সে কোথায় যাচ্ছে, তাও এই ভোরবেলা সবার অগোচরে। ফারাজের গলায় কথা আটকে গেছে। বাবাকে সে প্রচন্ড ভয় পায়। এখন তো ভয়ের সীমানা পেরিয়ে গেছে। মুখ ফুটে দুদণ্ড কথাও বলতে পারছে না সে। কি হলো ফরাজ, কথা বলছো না কেন? আমি তোমার একটা প্রশ্ন করেছি। বাবা, আমি মেসে ফিরে যাচ্ছিলাম। কি জন্য? আমি তো সেখানেই থাকি বাবা, এটা তো নতুন না। আর থাকতে পারবো না। বয়স হয়েছে তোমার, নিজের দায়িত্ব বুঝে নেওয়া শেখো। তোমার ভাই ফাহাদকে দেখোনি কেমন নিজের পায়ে দাঁড়িয়ে পুরো সংসারের দায়িত্ব নিয়েছে? তাহলে তুমি এভাবে মুখ লুকিয়ে থাকলে কি করে চলবে? বয়স তো কম হয়নি তোমার। ফারাজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পূর্ণতা 3টা বোতল নিয়ে পিলারের উপরে দাঁড়িয়ে ফারাজকে বকুনি খেতে দেখে মিটমিট করে হাসছিল। অমনি তার হাত পিছলে একটা বোতল বিকট শব্দে মেঝেতে পড়ে গেছে। তখনই জনাব মানিক পেছনে ঘুরলেন, দাঁড়ালেন। পূর্ণতা বোতলটা তুলে ওনাকে দেখে সালাম দিল। তুমি কে? আমি পূর্ণতা রহমান, আমি হলাম অরিন্দম কর্মকারের মেয়ে। কর্মকারের মেয়ে রহমান? পূর্ণতা কথা বলতে যাবে তখনই বেলায়েত হোসেনের আগমন ঘটে। তিনি মানিকের কথা শুনেই ফেলেছিলেন। জবাবে বললেন, তাতে তোমার সমস্যা আছে? কর্মকারের মেয়ে রহমান হতে পারে, যদি কর্মকারের বউ রহমান হয়ে থাকে তো তোমার কোনো আপত্তি আছে? মানিক আর কিছু বলেনি। ফারাজের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ওখান থেকে চলে গেল। ফারাজ আবার ব্যাগ হাতে নিতেই এবার বেলায়েত হোসেন পাকড়াও করলেন ওকে। মেসে যাইতে আছো? যাবে না, চুপচাপ রুমে যাও। এখানে অনেক সকাল, ঘুমাও। আরও নামাজ পড়ে না থাকলে নামাজ পড়ে নাও, এরপর ঘুমাও। আমি যেন তোমায় আর বাইরে ঘুরতে না দেখি। ফারাজ গাল ফুলিয়ে রুমে চলে গেল। পূর্ণতা বোতল তুলে সেও নিরুদ্দেশ। কাজের লোকের ডাকাডাকিতে সজীবের ঘুম ভাঙে। লেবেন নাকি 1 ঘন্টা ধরে ওর অপেক্ষা করছে ড্রয়িং রুমে। সজীব
আজ অফ ডে বলে দেরি করে ঘুমাচ্ছিল, কিন্তু লেভেন এসে ওর ঘুমে পানি ঢেলে দিচ্ছে। যতক্ষণ না সে উঠবে ততক্ষণ সে এখান থেকে নড়বে না। বাধ্য হয়ে বিছানা থেকে উঠে সজীব বসে, চোখে ঝাপসা লাগে সব। কাল দেরি করে ঘুমিয়েছিল, সমুদ্রের বালিতে বসেই 3 ঘন্টা সময় নষ্ট করে এসেছিল, তাই এখনো চোখে ঘুম। কোনো মতে উঠে ওয়াশরুমের দিকে গেছে সে। লেভেন কাজের লোকেদের বাধা অমান্য করে সজীবের বেডরুমে ঢুকে পড়ে, তারপর এসে ওর ফোনটা নেয়। লাস্ট কল সারথীর ছিল। এটা দেখে তার ভীষণ রাগ হলো। রাগের বশে সে সারথীকে একটা কল করলো। সারথী সে সময় খাবার খেতে বসেছিল মা আর উর্মির সাথে। সজীবের কল এসেছে শুনে আনন্দে আত্মহারা হয়ে সে রিসিভ করে। ওপাশ থেকে লেভেন শুধু বলল, কেমন আছো সারথী? এইটা বলেই সে কল কেটে দেয় লাইন। তারপর মুচকি হেসে ফোনটা রেখে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে সজীবের। সজীব তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বের হতেই দেখে লেভেন মুখে হাসি ফুটিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। বাইরে অপেক্ষা করো, আমি চেঞ্জ করব এখন। কেন? আমার সামনে চেঞ্জ করতেই পারো, কি সমস্যা? সজীব লেভেনের হাত ধরে রুম থেকে বের করে দরজা লক করে নিল ভেতর থেকে। ওদিকে সারথী মূর্তির মতো বসে আছে দেখে উর্মি আর মা একই প্রশ্ন করে যাচ্ছেন, কি হয়েছে? সজীব কি বলেছে? না কিছু না, হয়তো নেটওয়ার্ক সমস্যা। সারথী ওনাদের কিছুই বলেনি, চুপচাপ সবটা হজম করে ফেলেছে। পরে সজীবের কাছে এই ব্যাপারে এসে জানতে চাইবে। এখন তো সজীবের ঘুমানোর সময়। এই সময় একটা মেয়ে ওনার ফোন থেকে কেনই বা তাকে কল করেছে, আবার ওর নামও জানে। অদ্ভুত লাগলো বিষয়টা। সজীব রেডি হয়ে নাস্তা করতে বসে লেভেনকে উদ্দেশ্য করেই বলল, কি এমন কাজ যে এত সকালে আসলে? কি কাজ আবার? আমি আসতে পারি না? আমি বিনা কারণেও আসতে পারি। চলো আজ ঘুরতে চাই, লং ড্রাইভ। আমার মুড নেই, অফিস থেকে একবার ঘুরে আসবো, ব্যাস, এর বেশি না। আজ তোমার অফ ডে সজীব, অফিসে যেতে দেব না আমি। জলদি খেয়ে নাও, দূরে কোথাও ঘুরতে যাব। সজীব খাবার খেয়ে নিজের অসম্পূর্ণ ফাইল নিয়ে বসে গেছে। লেভেন বিরক্ত হয়ে ওর সামনে বসলো, মুখে হাসি ফুটিয়ে এক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে রইল। ওকে মানানোর জন্য আনাফ আচারের বয়ম নিয়ে কলিং বেল চাপ দিয়ে দাঁড়িয়ে আছে। উর্মি এসে দরজা খুলেছে তখন। হাই। হ্যালো, আপনি কি? আমি বাড়িওয়ালার ছোট ছেলে আনাফ। সারথী ম্যাম আছেন? ভাবি তার রুমে। কি দরকার? এই আচারটা ওনার জন্য মা পাঠিয়েছে, তাকে দিয়ে দিয়েন। উর্মি আচারের বয়মটা নিয়ে বলল, আসুন ভেতরে আসুন, আমি ভাবিকে ডাকছি। আনাফ সহজ বোধ করছিল না বলে ভেতরে গেল না, চলে আসলো ওখান থেকে। উর্মি না থাকলে হয়তো যেত। এখন তার যাকে সারথীর ননদ আবার কোন নজরে দেখে, তাই ভেবে সে গেল না। পূর্ণতা নাস্তা খেতে বসে গিলতে পারছে না কিছুই। সবাই গোগ্রাসী সব গিলে গেল, পূর্ণতা কিছুতেই গিলতে পারে না। শেষে ফারাজকে দেখে তার যেন দম ফিরল। এতক্ষণ বুঝি আটকে ছিল। ফারাজ বসার সাথে সাথে বাকিদের মতন সেও খাওয়া শুরু করে দিয়েছে। পূর্ণতা ভাবছে ফারাজ নিজেও তো ওর মতন, তাহলে সে খাবারগুলো কি করে খাচ্ছে। সোনালি পূর্ণতার পাতে আরেকটা রুটি দিয়ে বললেন, মা খাচ্ছ না কেন? না মানে এই তো খাচ্ছি। ফারাজ বুঝতে পেরেছে পূর্ণতা কেন খাচ্ছে না। তার ভীষণ আনন্দ হলো পূর্ণতাকে এমন ভয় পেতে দেখে। ওকে মিটমিট করে হাসতে দেখে দাদাজান বলেন, কি হলো ফারাজ, প্রেম টেম করতেছ নাকি? অকারণে হাসা তো নয়া প্রেমের লক্ষণ। সোনালি তখন দাদাজানকে বলে, মনে হয় করেও। বাবা একটু খোঁজ নেন তো, ফারাজ ঠিক কোন প্রেয়সীর প্রেমে পড়ে এমন চুপচাপ হয়ে গেছে। আমরা তো আর প্রেমের বিরুদ্ধে যাব না, একে একে 2 করে দিব, ব্যাস। বেলায়েত হোসেন খাওয়া বন্ধ হয়েছে। ফাহাদ তার বড় আদরের নাতি ছিল, কিন্তু সে প্রেম করে একটা মেয়েকে বিয়ে করে একদিন হঠাৎ বাড়ির চৌকাঠে এসে দাঁড়ায়। মেয়েটার সব দিক সবার ভালো লাগলো, বেলায়েত হোসেনের ভালো লাগেনি একটা বিষয়, আর তা হলো মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন টুইটুই করে ঘুরে বেড়ায়। এ নিয়ে প্রচুর ঝুট ঝামেলা হয়েছিল। শেষে মেয়ে বাপের বাড়ি চলে গেছে, মাঝে মাঝে আসা যাওয়া করে, যদিও 5 ওয়াক্ত এখন নামাজ পড়ার চেষ্টা করে, তাও বেলায়েত হোসেনের মন জয় করতে পারেনি। তবে অর্ককে ওনার অনেক পছন্দ, ওকে দেখলেই ওর মায়ের প্রতি রাগ অনেকটা কমে যায় তার। যাই হোক, সেই থেকে প্রেমের বিয়েতে বেলায়েত হোসেনের কোথাও সায় দেন নাই। এখন ফারাজের পছন্দের মানুষ আছে শুনে তিনি অবাক হলেন। খাবার খাওয়ার সময় পানি খান না কখনো, অথচ আজ ভবঘুরে 1 গ্লাস পানি খাবারের মাঝে খেয়ে নিলেন। তার এমন অবস্থা দেখে সোনালি বিষয়টাকে সরিয়ে নিতে
ভাজি 1 চামচ ওনার পাতে ঠেলে বললেন। বাবা আর কিছু লাগবে? বেলায়েত হোসেন উঠে যেতে যেতে বলে গেলেন, নাস্তার পরে যেন ফারাজ ওনার রুমে আসে। পূর্ণতা মনে মনে ভীষণ খুশি। ফারাজকে এখন দাদাজান অনেক বকা দিবে আর সে লুকিয়ে ওগুলো দেখবে। কি যে মজা হচ্ছে তার। ফারাজ দেখে ফেলেছে পূর্ণতার একগাল হাসি, তার বোঝাও বাকি নেই যে কেন হাসছে। খাবারটা আজ শেষ হচ্ছে না। ফারাজ ইচ্ছে করেই শেষ করতে চাইছে না। দাদাজানকে কি করে সত্যিটা বলবে? সত্যিটা বললে আজ এই মুহূর্তে বাসা থেকে বের করে দিবেন তিনি। এই কঠিন সত্য মুখেও আনা যাবে না। প্রয়োজনে 10টা মিথ্যে দিয়ে লুকাতে হবে। অনেক ধীরে সুস্থে নাস্তা শেষ করে হাতে দাদার জন্য চায়ের কাপ নিয়ে ফারাজ তার রুমে এসে হাজির হলো। প্রতিদিনের মতন তিনি ধ্যান করছেন। দরজাটা খুলতে সে ভুতুরে পরিস্থিতিতে পড়ল ফারাজ। গটগট করে আওয়াজ হয়ে এরপর দরজা খুলে গেল। দাদা চৌকিতে বসে ধ্যান করছেন। ফারাজ চায়ের কাপটা টেবিলে রেখে দাদার একটু কাছে এসে দাঁড়িয়েছে। পায়ের শব্দ করলো যেন তিনি ধ্যান ছাড়েন। বেলায়েত হোসেন আগে চায়ের কাপটা নিলেন হাতে। দাদাজান কিছু বলবেন? কেন, তোমার কি তাড়া আছে? না তা নয়। এবার চোরের মতন দাঁড়িয়ে রইল ফারাজ। দাদা ধীরে ধীরে চা খাচ্ছেন। ফারাজ বারবার হাতের ঘড়ি দেখছে। এই রুমে আসার পর 20 মিনিট হলো, অথচ দাদাজান কেন ডাকলেন তা নিয়ে কিছুই বললেন না। বিরক্ত লাগছে তার। ওদিকে দরজার উপারে উকি দিতে থাকা পূর্ণতাও বিরক্ত। কি কারণে ডাকলো ফারাজকে সেটা ওর জানাই হচ্ছে না। সারথি খেজুরের আচার নিয়ে বিছানায় বসে বসে সজীবের কথা ভাবছিল। এ সময় সজীবের বাসায় থাকার কথা, আর আজ তো অফ ডে। ফোন করা কি ঠিক হবে তা নিয়ে প্রচুর ভাবনার চিন্তার পরে সে সজীবকে কল করে। সজীব লেভেনের সাথে যুদ্ধে হেরে বাধ্য হয়ে সে বিচে এসেছে ঘুরতে। সেখানে সারথীর কল এসেছে দেখে লেভেনকে অফিসের কথা বলে একটু দূরে চলে আসলো সে। কি হয়েছে? আমার কিছু কথা ছিল। আমি বাসায় গিয়ে রাতে ফোন করব, এখন ব্যস্ত আছি। সমুদ্রে ঘুরতে এসেছিলেন? সজীব আটকে উঠল সারথীর কথা শুনে। সারথী আবার বলল, অন্ধ বলে কি আশেপাশের খোঁজ খবর রাখতে পারবো না? সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনতে পাচ্ছি। হ্যাঁ এসেছি, সারাদিন কামলা খাটি, বন্ধের দিন ঘুরবো না তো কি করব। অমনি লেভেন পেছন থেকে ছুটে এসে সজীবকে জড়িয়ে ধরে পড়ল। আই লাভ ইউ সজীব। সারথীর কানে স্পষ্ট শোনা গেল কথাটা। তার মনে হলো ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। চোখে পানি এসে গেল মুহূর্তে। সজীব ফোন হাতে দিয়ে ইশারা করে লেভেনকে চুপ থাকতে বলে। দূরে সরে গিয়ে ফোন আবার কানে ধরল। সারথী তখন চোখের পানি মুছে বলল, সকালে আপনার ফোন থেকে একটা মেয়ে কল করেছিল আমায়। সে আমার নাম জানে। সেই মেয়েটি হয়তো এখন আপনার আশেপাশে আছে এবং সে আপনার ভালোবাসার মানুষ। সে চোখেও দেখতে পায়। তবে সারথীর কি প্রয়োজন মিস্টার সজীব? সজীবের মুখের কথা হাওয়া হয়ে গেছে। কি বলবে বুঝতেছে না। সারথী আবার বলল, আপনার দোষ নেই। অন্ধ মেয়েকে আপনি না পারতে বিয়ে করেছিলেন। বিদেশে আপনার ভালো লাগা থাকতেই পারে, আমি বুঝি। আমাকে কিছু বলতে হবে না। শুধু একটা কথা বলি, শোনেন। যে মেয়েটা আপনাকে ভালোবাসে, যার কোনো ত্রুটি নাই, তাকে হাতে রাখেন। স্বার্থী আপনার জীবনে না থাকলেও চলবে। কথাটা বলে সারথী কল কেটে দিয়েছে। সজীব ফোন আছাড় দিয়ে ভেঙে হনহনিয়ে কারের দিকে ছুটল। লেভেন ওর পিছু পিছু আসতে আসতেই বলল, হোয়াট হ্যাপেন্ড সজীব? কার সাথে কথা বলছিলে? সজীব থেমে অগ্নি দৃষ্টিতেই তাকালো লেভেনের দিকে। শক্ত গলায় বলল, তুমি সকালে আমার ফোন ধরেছিলে? হ্যাঁ, স্বার্থের জানা উচিত আমি কে। কেন এমন করছো? তোমায় আমি সব এফোর্ট দেই না? স্ত্রীর অধিকার দাও না, সেটা পেতে আমাকে যা যা করার লাগে আমি তাই করব। সে আমার বিয়ে করাবো, তার সাথে তুমি নিজেকে তুলনা করছো? আজ পর্যন্ত যা করেছি কেবল তোমার জন্য করেছি। সর্থিকে রেখেছি আমার বাবা মায়ের জন্য। তাহলে তোমার আবার কিসের সমস্যা? আমি চাই না তোমার জীবনে আমি ছাড়া দ্বিতীয় কোনো নারী থাকুক। তাকে আমি আজ পর্যন্ত ছুঁয়েও দেখিনি। তাও সে তোমার স্ত্রী। আমি চাই উর্মির বিয়েতে তুমি আমার সাথে বাংলাদেশে ফিরবে এবং ওকে ডিভোর্স দেবে। আর কোনো কথা আমি শুনতে চাই না। ড্রাইভারের দিয়ে জিনিসপত্র সব নামিয়ে সারথি কলিং বেলে চাপ দিল। মতিন পুরনো কাপড় দিয়ে সোফা মুছতেছিল। কলিং বেলের আওয়াজ পেয়ে ছুটে আসলো দরজা খুলতে। দরজা খুলে সারথিকে দেখি ইয়া বড়
হা করে বলল। আম্মা আব্বা আপা সবাই দেখে যান, সারথি আপা আইছে। সারথি দেয়ালে হাত রেখে চৌকাট পেরোলো। সিয়াম আর পিয়ালি ছুটে আসলো সারথির নাম শুনে। মিসেস সোনালি রান্নাঘর থেকে সারথির নাম শুনে প্রথমে বিশ্বাস করতে পারেননি, পরে হই হুল্লোড় শুনে উকি দিয়ে দেখলেন সারথি সত্যি দাঁড়িয়ে আছে ওখানে। হাত থেকে স্টিলের চামচটা পড়ে গেল হঠাৎ। 2টা বছর পর নিজের মেয়েকে চোখের সামনে দেখে তিনি দিশেহারা হয়ে গেছেন। চোখের পানি বাদ মানছে না। সারথি সোফা ধরে বসলো, তারপর মতিনকে বলল সাপ্লাই পানি দিয়ে 1 কাপ চা বানিয়ে আনতে। সোনালি এসে এক দৃষ্টিতে সারথিকে দেখছেন। মেয়েটা কত সুন্দর ছিল, কেমন যেন শুকিয়ে গেছে, গায়ের রঙের উজ্জ্বলতা কমে গেছে, রোগা রোগা লাগে দেখলে। এত কাছে তাও ওকে ছোঁয়ার সাহস কুলিয়ে পারছে না তিনি। সজীবের সাথে জোর করে বিয়ে দেওয়া ছিল ওনাদের অপরাধ। সারথি বারবার করে বলেছিল অন্ধ মেয়েকে এমন ভালো পরিবারের বউ করে নেওয়ার ইচ্ছা পোষণ করা মানে গাপলা আছে। কেউ তার কথা শুনেনি, তাকে জোর করে বিয়ে দিয়ে দিলেই যেন তারা বেঁচে যেত। এসব মনে করে তার হাত কাঁপছে। চেয়েও সারথি তিনি ধরতে পারছেন না সারথিকে। সারথি মায়ের উপস্থিতি টের পেয়েছে, তাও কিছু বলেনি। সিয়াম আর পিয়ালি টেনে হিচড়ে সারথির ব্যাগ সব ভেতরে আনছে। ওদিকে দাদাজান এখনো ফারাজকে কিছুই বললেন না। পূর্ণতা দরজার ওপারে মেঝেতে খাপটি দিয়ে বসে আছে গোপন কথা শোনার অপেক্ষায়। বিরক্ত হতে হতে এখন তার অভ্যাস হয়ে গেছে। সজীব কারে বসতে ওপাশ থেকে লেভেন ও উঠে পড়ল। সজীব কিছু বলতে যাওয়ার আগে লেভেন কাছে এসে ওকে জড়িয়ে ধরে শক্ত করে, খুব শক্ত করে ধরে ওর কানে কাছে ঠোঁট নিয়ে বলল, আমার ভালোবাসা সত্যি সজীব। সজীব কিছু করতেও পারছে না। এদিকে সারথি আর অন্যদিকে লেভেন। এইটা সত্যি যে সে লেভেনকে ভালোবাসে, কিন্তু সারথিকে এইভাবে দিনের পর দিন ধোকা দেওয়া তার পক্ষে অসম্ভব হয়ে উঠেছে। সারথি মেয়েটার তো কোনো দোষ নেই। লেভেন গাড়ির ভেতরে সজীবের খুব কাছে যাওয়ার চেষ্টা করছে আজ। সজীব কিছুতেই আজকে ওকে সরাতে পারছে না। নিজের সিট ছেড়ে সে পুরোটাই সজীবের কাছে চলে এসেছে। সজীব ওকে সরানোর চেষ্টা চালাচ্ছিল, অমনি কারের জানালার কাছে একটা ছেলে এসে দাঁড়ালো। সজীবের ভাঙা ফোনটা তুলে এনেছে সে। লেভেন ছেলেটাকে দেখে সরে বসলো। সেটা কাছ থেকে ফোন নিয়ে বসে বসে সেটা ঠিক করতে গিয়ে দেখলো পুরো ড্যামেজ হয়ে গেছে, নতুন ফোন কিনতে হবে। সিমটা খুলে রেখে সে কার স্টার্ট করেছে ফোনের দোকানে যাওয়ার জন্য। লেভেন বিরক্ত নিয়ে চুপ করেই থাকলো। যা একটু আজ সজীবের খুব কাছে চলে গিয়েছিল, অমনি এই ছেলেটা এসে গেল। আরও পরে আসতে পারলো না। দাদাজান বিছানা থেকে নামলেন, এরপর ফারাজের দিকে চেয়ে পড়লেন। দীর্ঘ 45 মিনিট ধরে দাঁড়িয়ে রইল কোনো প্রকার না করে আমি সন্তুষ্ট হলাম। আগেও ছিলাম, নতুন করে আবার হলাম। যাকে পছন্দ করো না কেন সে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এর বেশি কিছু আমার চাই না। এখন যাও। পূর্ণতা কথাগুলো শুনে উঠে দৌড় দিতেই যাচ্ছিল, অমনি ফারাজ বের হয়ে ওকে দেখে ফেলে। পূর্ণতা মেঝেতে বসে থেকে দাঁত কেলিয়ে হাসার চেষ্টা করলো। ফারাজ সে সময় কোমরে হাত রেখে পড়ল। দাদাজান দেখে যান, পূর্ণতা আমাদের কথা আড়ি পেতে শুনছিল। এটা ওর পুরনো অভ্যাস, ভালো হয়ে যেতে বলুন। দাদাজান বাইরে বেরিয়ে দেখলেন পূর্ণতা মেঝেতে বসে আছে। ওনাকে দেখে সে পড়ল। আরে না, আমি তো আমার পা ধরে দেখছিলাম। প্রচন্ড ব্যথা করছে, হোঁচট খেয়ে পড়ে গেলাম, তারপর আর উঠতে পারিনি। প্রচুর ব্যথা। আপনারা কেউ ধরুন, আমাকে ওঠান, সত্যি ব্যথা। দাদাজান ঠোঁট জোড়া খিচিয়ে ফারাজের দিকে চেয়ে বললেন, ওকে ধরে তুলো। দাদা আপনি বিশ্বাস করছেন ওকে? ওকে দেখে তোমার মনে হয় মিথ্যে বলছে? মুরব্বির সামনে কেউ নাটক করে? ফারাজ গাল ফুলিয়ে পূর্ণতাকে ধরে উঠালো। পূর্ণতা পান নাড়িয়ে পড়ল। হাঁটতে পারবো না মনে হচ্ছে, আমাকে প্লিজ রুমে দিয়ে আসুন। ফারাজ অমনি হাত ছেড়ে দিল আর পূর্ণতা থাপাস করে আবার পড়ে গেছে। এবার সত্যি সত্যি পায়ে ব্যথা পেয়েছে। দাদাজান রেগে বললেন, এটা কেমন বেয়াদবি ফারাজ? তোমাকে না বললাম পূর্ণতার সাথে ভালো ব্যবহার করবা? তাহলে এই তার নমুনা। ফারাজ দাঁতের দাঁত চেপে পূর্ণতাকে উঠে ধরে উঠালো, তারপর দাদার দিকে চেয়ে পড়ল। তবে কোলে করে দিয়ে আসি রুমে, মেহমান বলে কথা, আদরের মেহমান। দাদাজান যেতে যেতেই বললেন, যেমনি সুবিধা হয়। পূর্ণতা ফারাজের হাত ধরে রেখে বলল, কোলে তুলতে হবে না, ধরে রুমে দিয়ে আসলেই হবে। অচেনা ছেলের কোলে ওঠা আবার আমার শখ না। আপনার শখ আমি মেটাচ্ছি। কথাটা বলে ফারাজ পূর্ণতাকে কোলে তুলে নিচ্ছে, তারপর হনহনিয়ে ওর রুমের দিকে চলল। সারথি দেয়াল ধরে ধরে আসছিল এই দিকে। তখনই ওর সামনে দিয়ে ঝড়ের গতিতে কাউকে হেঁটে যেতে শুনে চমকে বলল, কে?
অর্ক বই হাতে ফারাজ আর পূর্ণতাকে ওভাবে দেখে বলে, ফারাজ চাচ্চু নতুন আসা পূর্ণতা ম্যামকে কুলে তুলে নিয়ে যাচ্ছে। সারথীর মুখে হাসি ফুটলো অর্কর কথা শুনে। ফারাজ সচরাচর মেয়েদের এড়িয়ে চলে, কিন্তু আজ এমন কি হলো যে একটা মেয়েকে সে কোলেই তুলে নিয়েছে। মনে আনন্দ লাগলো ওর। অর্ককে বলল সেই রুমে নিয়ে যেতে যেখানে ফারাজ গেছে। ওদিকে ফারাজ পূর্ণতাকে রুমে এনে দুহাত ছেড়ে দিল, আর অমনি পূর্ণতা শক্ত মেঝেতে চিৎপটাং হয়ে পড়েছে। শেষে কোমরে হাত দিয়ে রেগে মেগে পড়ল। আপনি একটা জঘন্য লোক। ধন্যবাদ। যার সাথে বিয়ে হওয়ার স্বপ্ন দেখছেন, আমি বদদোয়া দিচ্ছি ওর সাথে আপনার বিয়ে হবে না। ফারাজ মুখ বাঁকিয়ে চলে গেছে। কিছুক্ষণ পর সারথী আসলো পূর্ণতার রুমে। দেয়ালে হাত রেখে হাসি মুখে বলল, তোমার নাম বুঝি পূর্ণতা? পূর্ণতা মেঝেতে বসে হাত ঝেড়ে বালি ঝাড়ছিল। সারথীকে দেখে হা করে চেয়ে নিল, যেন ফারাজের কার্বন কপি। কি সুন্দর চেহারা, মনে হয় যেন ফারাজ দাঁড়িয়ে আছে, এত মিল। পূর্ণতা কিছু বলছে না দেখে সারথী আরেক পা এগিয়ে বলে, আমি সারথী, ফারাজের বোন। বলতে পারো যমজ বোন। আমরা একই দিনে পৃথিবীতে এসেছি। ফারাজ আমার 2 মিনিটের পরে এসেছে, তাই আমিই বড়। এটা বলে সারথী হাসলো। ওকে দেয়াল, চেয়ার, টেবিল ধরে হাঁটতে দেখে পূর্ণতা মুগ্ধ চোখে অন্য কথা বলে উঠল, এই সুন্দর মেয়েটা কি চোখে দেখে না? সারথী নিজে নিজে বিছানা খুঁজতে তাতে উঠে বসে পড়ল। কতদিন হলো এসেছো? পূর্ণতা উঠে দাঁড়িয়ে খাটের স্ট্যান্ড জড়িয়ে ধরে বলে, 2 দিন। আমি এই বাড়িতে আসি না 2 বছর। সব বদলে গেছে। আগে সোফা ছিল বাম পাশে, আর এবার এসে বুঝলাম ডান পাশে। উপরের তলায় উঠতে আগে সায়না চাচি রুম পড়তো, এখন পরে তোমার রুম। আরও কত কি যে বদলে গেছে। আপনি এত বছর পর এলেন কেন? আপনি কোথায় থাকেন? আমি শ্বশুর বাড়িতে থাকি, এই তো সাভারে। সাভারে? তাহলে তো কাছেই, তবে এত বছর পর কেন আসলেন? সারথী দীর্ঘ নিঃশ্বাস ফেলে কথা এড়িয়ে বলে, আচ্ছা, আমি দাদাজানের সাথে দেখা করে আসি বরং। সারথী আবার দেয়াল ধরে ধরে চলে গেল। পূর্ণতা কোমরে হাত দিয়ে ঘষে ঘষে রুম থেকে বেরিয়ে ফারাজকে খুঁজছে। ফারাজ তার রুমে বসে একটা চিঠি লিখছিল তার অঙ্গীকারিণীকে। অনেকক্ষণ যাবৎ উকি দিয়েও পূর্ণতা বুঝলো না চিঠিতে ফারাজ কি লিখেছে। দেখে মনে হয় গভীর বার্তা আলাপ চলছে। লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না, কি মুশকিল। ফারাজ চিঠিটার উপরে কলম দিয়ে চাপা দিয়ে ওয়াশরুমের দিকে গেল। পূর্ণতা এই সুযোগে পা টিপে টিপে চিঠিতে হাতে নিয়েছে। জানি না কেন এমন করো আমার সাথে। আমার আর অপেক্ষা সহ্য হয় না। জলদি এসো। আর কতদিন এই যুবকের ধৈর্যের পরীক্ষা নেবে? তোমার জন্য তো কেবল অগ্নি পরীক্ষাটাই দেয়া বাকি। বললে সেটাও দিতে রাজি। তাও আমার এই মন নিয়ে ছলনা করো না। বয়স হয়ে গেছে অনেক আগেই। একটা মানুষ চাই বিছানার বাম পাশটায়। মনের চাহিদা বলেও তো কিছু আছে। হাত ধরে ঘুমাবো কবেই বলেছিলাম, সেটা কি আর পূর্ণ হবে না? এইটুকু পরে পূর্ণতার চোখ কপালে উঠে গেছে। এই ছেলে দেখি গভীর প্রেম করে। ওমা, কি সাংঘাতিক! একেবারে শোবার কথা বলছে। চরিত্রহীন প্রেমিক পুরুষ। ছ্যা! কে চরিত্রহীন? ফারাজের কথা শুনে পূর্ণতার চিঠিটা আগের জায়গায় রেখে পেছনে তাকালো ওর দিকে। তারপর তোতলাতে বলল, ওই আসলে একটা ছেলের কথা বলছিলাম, আপনাকে বলছি না। আমি তো বলিনি, আমাকে বলেছেন। তা আমার রুমে কি করছিলেন আপনি? আপনার রুমে আসলে পৈশাচিক আনন্দ হয় আমার। মনে হয় এই রুমটা বিশুদ্ধতায় ঘেরা, সব পরিষ্কার। থাকার প্রশংসা করতে হবে না, আপনি এখন যেতে পারেন। পূর্ণতা চুপচাপ চলে আসলো। বাইরে থেকে বের হয়ে দম ফেললো সবার আগে। একটু জন্য ধরা খেত। ফারাজ যদি জানতো ওই চিঠি গোটা পড়ে নিয়েছে সে, তাহলে আজ ঝাড়ির উপর ঝাড়ি খাওয়াতো ওকে। সজীব নতুন ফোন কিনে সিম ঢুকাতে উর্মির কল আসলো। এদিকে লেভেন ডিনার করতে যাবার জন্য বাড়াবাড়ি করছে। বাধ্য হয়ে উর্মির কলটা কেটে সে ওকে নিয়ে রেস্টুরেন্টে এসেছে। উর্মি বারবার ফোন করছিল সারথী চলে যাবার খবর দেওয়ার জন্য। সজীব তো এখনো জানে না সেটা। এদিকে সজীবের মা তৈরি হয়ে সারথীর বাসা যাবার জন্য বেরিয়েও পড়েছেন। উর্মিকে রেখে গেছেন বাসায়। আনাফ দুপুর থেকে সারথীর বারান্দায় না দেখে ওর একটু চিন্তা হলো, মনে প্রশ্ন জাগলো সে কেন বারান্দায় আসেনি। পরে মনে হলো হয়তো ইচ্ছে করে আসেনি, এসব ভাবছিল সে। তখন উর্মিকে বারান্দায় দেখে সেও ওর উর্মির সাথে ফোনে কথা বলছে। আপু শুনছেন? আনাফের কথা শুনে উর্মি কল হোল্ডে রেখে আনাফের দিকে তাকায়। আনাফ বলতে চাইলো সারথী কোথায়। পরে ভাবলো এই প্রশ্ন শুনে
উর্মি যদি অন্য কিছু ভাবে। তাই আর কিছু না বলি সেও চলে আসলো ওখান থেকে। উর্মির কাছে আনাফ ছেলেটাকে কেমন যেন অদ্ভুত লাগে, মনে হয় সবসময় কিছু একটা বলতে চায়, পরে ভাবনার সাথে যুদ্ধ করে আর কথাটা বলে না। উর্মির সাথে যার বিয়ে হবে আগামী মাসে, সেই ছেলেটা পেশায় একজন ডাক্তার, নাম জাবেদ। সজীবের বন্ধু সে। সজীবের সাথে পরিচয় দীর্ঘ 12 বছর ধরে। সেই পরিচয় থেকে উর্মিকে চেনা, উর্মিকে দেখা যে কোনো অনুষ্ঠানে। এমন করেই দুজন দুজনকে পছন্দ করে ফেলে। কিন্তু তখন ওর ইন্টার্ন চলছিল, যখন সজীব মালয়েশিয়াতে চলে যায়। সাহস করে কথাটা সে বলতেও পারেনি। একদিন হঠাৎ করেই ওরা দুজন বলার আগেই সজীব নিজ থেকে এই জাবেদের কাছে প্রস্তাবটা দেয় উর্মিকে বিয়ে করা। এ যেন মেঘ না চাইতে চল। জাবেদের রাজি হয়ে যায়। উর্মি তো রাজি আছে। পারিবারিকভাবে তাদের বিয়েটা ঠিক হয় আগামী মাসের 17 তারিখে। উর্মির খুশি আর ধরে না। তার প্রেমের কথা ভাইয়া জানলো না। এভাবেই লাভ ম্যারেজ অ্যারেঞ্জ পরিণত কে জানতো। এটা একটা দারুণ ব্যাপার বটে। পূর্ণতা বাবার কাছে চিঠি আরেকটা লিখবে বলে নতুন কাগজ নিয়ে বিছানায় গোল হয়ে বসেছে। লিখতে লিখতে হঠাৎ ফারাজের চিঠির কথা মনে আসায় ব্যঙ্গ করে বলল, আমার একজন চাই বিছানার পাশে, হাত ধরবো। জানি। বাইরে থেকে কথাটা ফারাজ শুনে ফেলে। সে তখন পর্দা সরিয়ে বলল, আপনি আমার লেখা চিঠিটা পড়েছেন? পূর্ণতা তো ভয় পেয়েছে যে হাতের কলমটা যেদিকে পেরেছে ছুঁড়ে ফেলে চুপ করে ওর মুখের দিকে চেয়ে আছে। ফারাজ আরেক কদম এগিয়ে এসে বলল, আপনার স্বভাব খুব বাজে, সেটা জানেন? জানি। উকি দিয়ে কথা শোনা, ডাক বাক্সে হাত ঢুকিয়ে চিঠি বের করা, কারোর গোপন পত্র পড়া, আপনার মাঝে আর কি খারাপ আছে? আমি মানুষটাই খারাপ, একেবারে খারাপ দিয়ে পরিপূর্ণ বলে আমার নাম পূর্ণতা। আপনি আজকের পর থেকে আমার থেকে 5 হাত দূর ডিস্টেন্স মেনটেন করে চলবেন। যদি আমি 4 হাত কাছেও দেখি তবে আমার চেয়ে খারাপ আপনি নিজেও ভাববেন না। ফারাজ চলে গেছে। এরপর পূর্ণতা যেন কথাটা মাথাতেই নেয়নি। আবারও বাবার কাছে চিঠি লেখাতে মন বসিয়েছে। খাটের তলা থেকে কলমটা খুঁজে বের করে দাদাজান বাগানে গেছেন একটু বাতাস খেতে। ওখানে ধ্যানটাও ভালো হবে। সারথীকে মতিন বলেছে দাদাজান বাগানে, তাই মতিনকে সাথে নিয়ে বাগান অব্দি এসে ওকে চলে যেতে বলল সে। তারপর ধীরে ধীরে হেঁটে কাছে এসে বলল, দাদা যান। সারথীর গলা শুনে দাদাজান যেন হারানো ধন ফিরে পেয়েছেন। চট করে ঘাড় ঘুরিয়ে তাকালেন তিনি। সারথী হাত বাড়িয়ে দাদার হাত ধরার চেষ্টা করছিল। দাদা ওর হাত দুটো ধরে নিজের সামনে এনে দাঁড় করিয়ে বললেন, আমার শারুর, তবে আমার কথা মনে পড়লো? সারথীর চোখ জুড়ে অশ্রুতে জলমল করছে। এই বাড়িতে যদি ওর সবচেয়ে আপন বলে কেউ থেকে থাকে তবে সেটা দাদা যান। কারণ একমাত্র তিনি সারথীকে বুঝতেন। বিয়েতে তিনি না করে দিয়েছিলেন কেবল সারথীর মনের কথা ভেবে। কিন্তু মানিক আর সোনালি তার কথা শোনেনি। দাদাজান নিজেও কাঁদছেন। বারবার করে বলেছেন সারথী যেন না কাঁদে। কিরে শারু, কাঁদিস কেন? সদীপ এসেছে কিনা সেটা বল। না, উনি বিদেশে। তুই একা এলি, আর কেউ আসেনি? হ্যাঁ, একা এসেছি। কেন, আমি একা আসলে সেটা দোষের? না, দোষের না। বস এখানে। সজীবের কি খবর, কেমন আছে, দেশে আসবে কবে? সারথী সজীবকে নিয়ে কারোর সাথে কথা বলতে চাইছিল না, কিন্তু সে নিরুপায়। দাদা জানতো কিছু না জানা অবধি ছাড়বে না। সারথী চুপ করে আছে দেখে দাদা যান ওর হাত আবার ধরে বললেন, কিরে, ভালো আছিস তো? মুখ শুকনো কেন? সজীব ভেবেছিল আজকের দিনটা লেভেনকে সময় দেওয়াতে ও খুশি হয়ে দিন শেষে চলে যাবে, কিন্তু না। সজীবের ধারণা ছিল সম্পূর্ণ ভুল। লেভেন আজ পুরো দিন কাটিয়েছে তো কাটিয়েছেই। এখন সে চায় সারা রাত সজীবের সাথে কাটাতে। সজীব আরও সন্ধ্যায় একটা পার্কে এসেছিল। এখন সেই পার্কের বাইরেই ওদের তর্ক বিতর্ক চলছে। লেভেন চাইছে আজকের রাতটা সে সজীবের সাথে থাকবে। সজীবের ভালোবাসার উপহার হিসেবে সে রাতটাকে চায়। সজীব কিছুতেই মানছে না। কথায় পেরে উঠতে না পেরে সজীব চুপচাপ কারের বাইরে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। লেভেন সজীবের হাতটা জড়িয়ে ধরে তাতে মাথা রেখে বলে, একটা মেয়ে অসহায়ের মতো ভালোবাসা ভিক্ষা চাইছে আর তুমি বারবার সেটা ইগনোর করছো সজীব। সেই মেয়েটা 3 বছর ধরে তোমায় ভালোবেসে এসেছে, এটার কি কোনো প্রতিদান হয় না? হয়, আমি বিয়ে করব তোমায়, কিন্তু তোমার বাবা তো বিষয়টা মেনেই নিচ্ছে না। বাবা একদিন না একদিন তো মেনে নেবেই। আমরা তো ম্যাচিওর। লিভিনে থাকলে কি সমস্যা সজীব? তোমার ওয়াইফকে তো ডিভোর্স দিবাই, তাহলে আমার সাথে থাকতে কি সমস্যা তোমার? আমি বিয়ের আগে তোমাকে ছুতে চাই না লেভেল। সজীবের মানা করা নিয়ে লেভেন কোনো গুরুত্ব দিচ্ছে না। সে কারে গিয়ে বসে পড়েছে আগে ভাগে।
সজীব আর কি করে বাধ্য হয়ে সেও গাড়িতে বসেছে। ফারাজ এখনো জানে না সারথি এসেছে বাসায়। সে চিঠিটা পুরো লিখে খামে ভরে ব্যাগে রেখে আসলো কাল পোস্ট করবে বলে। এরপর বের হলো বাইরে যাওয়ার জন্য, চা খেতে। বাড়ির চা তো বিষ। পূর্ণতা চা খেত দুবেলা, এখানে এসে তার চা খাওয়া উঠে গেছে। পানি খেতে পারে না ঠিক মতন, আবার চা খাবে কি করে? মাথা ধরে সেই রুমের ভেতরে বাইরে পায়চারি করছিল চোখ বন্ধ করে। অমন করতে করতে একটা সময় তার সাথে ফারাজের জোরে সোরে একটা ধাক্কা লেগে গেছে। ফারাজ বিরক্ত হলো, কিন্তু কিছু বললো না, চুপচাপ পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তখন পূর্ণতা ওকে থামিয়ে বলল, বাজারে যাচ্ছেন? যেখানেই যাই, আপনার তাতে কি? আহা বলুন না শুনি। দোকানে যাচ্ছি। আমাকে এক কাপ চা খাওয়াবেন? মগের মূল্য পেয়েছেন? আপনি আমার বান্ধবী নন, হতে পারেন চোখের শত্রু। আপনাকে আমি চা কেন খাওয়াতে যাব? আপনাকে আমি চায়ের দাম দিব, প্লিজ প্লিজ। জি না, আল্লাহ হাফেজ। আনাফের কিছু ভালো লাগছে না। আগে কি সুন্দর সে বারান্দায় অথবা ছাদে আসলে সারথি দেখা পেত, আজ আর সারা দিন ধরেও ও মুখ সে দেখেনি। অমন একটা চেহারা না দেখলে ভাত হজম হয়? মেয়েটা কি বাসায় নেই? হয়তো নেই। একবারও গলার আওয়াজ তো সে শুনল না। কোথায় যেতে পারে? আনাফ গালে হাত রেখে ভাবছিল সারথির কথা। সে সময় আবার দেখলো উর্মিকে, সে বারান্দায় বসে বসে গান শুনছে। আনাফ হাত নাড়িয়ে ইশারা করলো ওকে। আনাফকে দেখে উর্মি ইয়ারফোন খুলে কাছে এসে বলল, আপনার কি হয়েছে বলুন তো? সবসময় কিছু একটা বলতে চান কিন্তু বলেন না। আজকে বলতেই হবে আপনাকে, না হলে আমি ছাড়ছি না। আনাফ হাত ভাঁজ করে এদিক ওদিক তাকালো। ভেতরে ভেতরে ভয় শেষ হয়ে যাচ্ছে সে। উর্মিকে দেখলে কেমন যেন ভয় ভয় লাগে। মনে হয় ও কিছু বললেই উর্মি দুষ্ট ননদের মতন করে ভেজাল সৃষ্টি করবে। এই ভয়ে সে এতদিন কিছু করেওনি, বলেওনি। এখন তো বলতেই হয়। মাথার চুলকে দম ফেলে শেষে আনাফ বলল, সারথি আপুকে দেখছে না? জানেন কোথায় উনি? আদৌ বাসায় আছেন? না, ভাবি তো তার বাবার বাড়ি গেছে। আম্মু গেছে ভাবিকে নিয়ে আসতে। আমি যাইনি, জার্নি সহ্য হয় না আমার। ও হঠাৎ গেল? ওই বাড়ির সবাই ভালো আছে তো? একা গেছেন নাকি উনি? ড্রাইভার দিয়ে এসেছে। ভাবি তো একা যেতে পারে না। ও আচ্ছা। আনাফ আর কি বলবে? কি বললে উর্মি সন্দেহ করবে না, ওসব ভেবে চিনতে আবার বলল, সজীব ভাইয়া কবে আসবে জানেন? আমার বিয়েতে আসতে পারে, শিওর না। আপনি কিন্তু আমার বিয়েতে আসবেন সারথি ভাবির সাথে। আপনাদের পুরো পরিবারের দাওয়াত। হঠাৎ আমায় দাওয়াত দিলেন? উর্মি ফিক করে হেসে ফেলল, হাসি থামিয়ে বলল, ভাই আপনি ভাবছেন আপনাকে আমি চিনি নাই? আমি কিন্তু আপনাকে চিনেছি। জাবেদের সাথে একই মেডিকেল কলেজের থেকে পাশ করেছেন। আপনাকে চিনবো না? অনেকবার দেখেছি ছবিতে। হয়তো আপনি আমায় দেখেননি, কারণ আমি কখনো ওর কলেজে যেতাম না। কিন্তু আমি আপনাকে চিনি। জাবেদের আশেপাশে সর্বদা আপনাকে দেখতাম। তা জাবেদ আপনাকে দাওয়াত দেয়নি? ওহ মাই গড, আপনি জাবেদের হবু বউ? আমাকে সে দাওয়াত করেছে, ইভেন কার্ডও পাঠিয়েছে। কিন্তু আপনি সেই উর্মি, এটা আমি জানতাম না। উর্মি হাসতে হাসতে বলল, আমি দেখতে চাইছিলাম আপনি ঠিক কত দিন না চিনে থাকেন। আমি কিন্তু প্রথম দিন আপনাকে চিনেছি। আনাফ জিভে কামড় দিয়ে হাসছে। ভীষণ লজ্জা পেল সে। তার ক্লাসমেটের উর্বির বউয়ের ভাবিকে কিনা সে দেখার আগ্রহ দেখাচ্ছে। উর্মি কি ভাবছে কে জানে। সারথীর দাদা জানে কে সজীবের বিষয়ে নিয়ে কিছু বলেনি, শুধু বলেছে হালকা পাতলা ঝগড়া হয়েছে, এই বেশি কিছুই না। সে সময় সজীবের মা এসে পড়লেন ওখানে। তিনি রাগ দেখালেন কেন? সারথী কাউকে কিছু না জানি একা একা চলে এসেছে। পরে বিয়ানদের খাতিরে তার রাগটা চাপা পড়ে গেল। ফারাজ দোকানে বসে চা খাচ্ছিল, হঠাৎ মা ফোন দিয়ে বলল আসার পথে 2টা মুরগি নিয়ে আসতে। সারথীর শাশুড়ি এসেছেন, রাতে রান্নার জন্য রান্না করবেন। মতিনকে ব্যাগ সহ পাঠিয়েছেন ওদিকে। ফারাজ ভাবছে সারথী এসেছে কি না। মা বলল কবে এসেছে। ফারাজ যেন আকাশ থেকে পড়ল। সারথী এসেছে আর সে জানে না? কোথায় ছিল? এগুলোই ভাবছিল ফারাজ। সে সময় পূর্ণতা চায়ের কাপ হাতে ওর পাশে বসেছে। ওকে দেখে ফারাজের এত রাগ হলো, কিন্তু সব সময়কার মতন রাগটা সে দমিয়ে রাখলো। পূর্ণতা 32টা দাঁত বের করে হাসছে আর চা খাচ্ছে। ফারাজও সবে চা খাওয়া শুরু করেছিল, না হলে শেষের দিকে হলে কাপড় রেখেই চলে যেত। আচ্ছা, আপনি যাকে ভালোবাসেন সে কোথায় থাকে? আপনাকে বলবো কেন? বলুন না, আমি তো নাম শুনে খেয়ে ফেলবো না। আপনাকে বলতে চাইছি না, সরে বসুন। গায়ে লেগে বসছেন কেন? এটা কেমন চরিত্র? এই পাশের একজন পরিচিত পুরুষ বসে আছে, আর সেখানে আপনি আমার চেনা পুরুষ। আপনার সাথে ঘেঁষে বসবো না তো কি পরপুরুষের সাথে ঘেঁষে বসবো? আমি আপনার চেনা হলাম কবে? সেদিন থেকে যেদিন আমায়
ঠিকানা বলে দিয়েছিলেন ডাক বক্সে। না, আমি আপনার চেনা নই, অচেনা মানুষ। মানুষ একসাথে বছরের পর বছর থেকে অচেনা রয়ে যায়, আর আপনি তো কদিনের চেনা বলছেন। কেউ বছরের পর বছর একসাথে থেকেও একে অপরকে চিনতে পারে না, আর কেউ চিনলে একদিনেই চিনে ফেলতে পারে। কি অদ্ভুত আমরা, তাই না? আমি ভালো, আপনি অদ্ভুত। সজীব তার রুমে এসে নতুন ফোনে চার্জ দিয়ে রেখে ফ্রেশ হতে চলে গেছে। লেভেন তার ব্যাগটা থেকে একটা ড্রেস বের করে সেটা পরে ফেললো ঝট করে। আয়নার সামনে এসে মুচকি হাসছে তখন কাজের একজন লোক এসে জানতে চাইলো ওরা কি খাবে। লেভেন লোকটাকে বলল ওয়াইনের ব্যবস্থা করতে। তারপর সে সজীবের রুমের আলো নিভিয়ে দিল। সাথে সাথে ওই লোকটাকে দিয়ে কয়েকটা মোমবাতি এনে জ্বালিয়ে ফেললো গোটা রুম জুড়ে। সজীব শাওয়ারটা সেরে ওয়াশরুম থেকে বের হতে লেভেন পেছনে দাঁড়িয়ে ওর চোখ বেঁধে দিল শক্ত করে। লেভেন, চোখ বাঁধলে কেন? সারপ্রাইজ। সজীব বিরক্তি নিয়ে চোখ খুলতে যেতে লেভেন ওর হাত দুটো ধরে বেঁধে ফেললো। সাথে সাথে সজীব এবার রেগে গিয়ে বলল, এসব কি লেভেন? তুমি কিন্তু অতিরিক্ত করছো। আমি বলছি না বিয়ের আগে এসব হবে না, তাও বাড়াবাড়ি করতেছো একের পর এক। তুমি এই মুহূর্তে চলে যাবে, হাত খুলো আমার। সারথি সোফার এক কোণে বসে আছে। সজীবের মাও ওর কাছে জানতে চাইছেন তার এভাবে চলে আসার মানে কি। সারথি উত্তরে কিছু বলছে না। শেষে বাধ্য হয়ে তিনি ওর কাছে বসে সজীবকে কল করেছেন। সজীবকে সমুদ্রের কাছে নিয়ে এসেছে লেভেন। সজীব হাত ছাড়ানোর চেষ্টা করছিল, তখনই লেভেন ওর দু পায়ের উপর ভর করেই দাঁড়ালো। এরপর ওর গলায় হাত রেখে মুখটা এগিয়ে এনে সজীবের ঠোঁট স্পর্শ করবে। সে সময় সজীবের বাসার কাজের লোক একজন ছুটে এসে বলল সজীবের মায়ের কল এসেছে। সজীব আর লেভেন দুজনেই অপ্রস্তুত ছিল। লেভেন বাধ্য হয়ে সজীবের হাত খুলে দিয়েছে। সজীব যেতে যেতে চোখের বাঁধন খুলে ফেলে। দ্রুত ফোন রিসিভ করে রুমে এসে, কিরে তোর ফোন সারাদিন বন্ধ ছিল কেন? ব্যস্ত ছিলাম। কি হয়েছে বলো? সার্থী কোথায়? সার্থী কোথায়? আদৌ তোর কিছু যায় আসে? এভাবে বলছো কেন মা? তুই জানিস সার্থী আজ একা একা ওর বাবার বাসায় চলে এসেছিল, কাউকে কিছু না বলে। নিশ্চয়ই তোর সাথে কোনো ঝামেলা হয়েছে। আমাকে তো কিছুই বলছে না। তুই বল কি হয়েছে? সজীব লেভেনকে রেখে দূরে সরে গেল। মাকে বলল ফোনটা সারথীকে দিতে। মা ফোন সারথীর হাতে দিয়ে চলে গেছেন। সারথী ফোন কানে ধরে চুপ করে আছে। সার্থী, আই এম সরি। আমি আসলে বিষয়টা কি করে বলবো তা বুঝতেছিলাম না। তোমায় আমি নিজে থেকে পছন্দ করেছি এটা ঠিক, কিন্তু আসলে আমি বাধ্য হয়ে করেছিলাম। আমি ভালোবাসতাম অন্য কাউকে। বাবা মা ওকে অ্যাকসেপ্ট করছিল না, তারা তোমাকে পছন্দ করে। আমার মত জানার অপেক্ষায় ছিলেন। সার্থী, শুনছো? উর্মি আপুর বিয়েতে আসবেন? জানি না। চিন্তা করবেন না, আমি থাকবো না বিয়েতে। আপনি আপনার ভালোবাসার মানুষকে নিয়ে আসবেন সাথে, মায়ের সাথে দেখা করিয়ে দিবেন। কতদিন আর না মেনে থাকবেন তিনি? সারথীর কথাগুলো লেভেন শুনলে আনন্দে লাফাতো, কিন্তু সজীবের যেন বুকটা খালি হয়ে গেল। লেভেন সজীবকে পিঠ জড়িয়ে ধরে ফেলেছে ততক্ষণে। সারথীর কথা সব কাটার মতন সজীবের বুকে বিঁধছে। তার দম বন্ধ লাগছে। যে মেয়েটাকে কখনো ছুঁয়েও দেখেনি, সে মেয়েটার জন্য তার কেন এত পুড়ছে। তার পাশে তার ভালোবাসার মানুষ, তবে কেন এই মেয়েটার জন্য তার মন খারাপ হয়ে গেল এত আনন্দের মাঝে। লেভেনকে ঝটকা দিয়ে গায়ের থেকে সরিয়ে সজীব দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়ে। তার চোখে পানি। দম ফেলে সে শুধু বলল, আমি আসছি সার্থী, আমি আসছি। লাইনটা কেটে দিল সে। লেভেন দূর থেকে সজীবকে দেখছে। সজীব চোখ মুছে ফ্লোরে বসে গেল। লেভেন কাছে আসতে নিতে সে হাত উঠিয়ে ওকে থামিয়ে পড়ল। প্লিজ চলে যাও, আমি একা থাকতে চাই। লেভেন আর কিছু বলল না। নিজের ব্যাগটা বিছানা থেকে তুলে চলে গেল। ওপারে সারথী কাছে। তার মনে হয় আজ সে সব বিসর্জন দিয়ে দিয়েছে। তার আর কেউ নেই, নিজের বলেই কেউ নেই। সজীবকে সে নিজের সবটা দিয়ে ভালোবেসেছিল, তবে কেন তার কপালে এমনটা হলো? তার কপাল এত খারাপ কেন? কেন সে অন্ধ হলো? আর কেনই পা সে নিজের স্বামীর প্রদত্ত ভালোবাসাটুকু পেল না? সারথীকে ডুকরে ডুকরে কাঁদতে দেখছে সজীবের মা। ওকে এভাবে কাঁদতে দেখে তিনি কাছে এসে বসলেন, ওর হাতটা ধরে পড়লেন। মারে, আমি জানি তুমি সজীবকে অনেক ভালোবাসো। আমার সজীব তোমায় ভালোবাসে কিনা জানি না, তবে ওর ওপর আমার আস্থা আছে। দায়িত্ব সে ভুলবে না। তুমি সজীবের দায়িত্ব। বিয়ে হয়ে যাওয়া মানে তার সব কিছুর ওপরে তোমার অধিকার আছে। সজীবের বাবার সাথে আমি কথা বলেছি, তোমার মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা ফেলেছেন তিনি।
খুব শীঘ্রই তুমি যেতে পারবে। ওখানে সজীবের কাছাকাছি থাকলে তোমাদের মনোমালিন্য সব দূর হয়ে যাবে সারথি, আর ভেবো না। সারথি চোখ মুছে হাসি ফুটালো মুখে, তারপর বলল, দেশের মানুষ দেশেই থাকি। আর উনি উর্মি আপুর বিয়েতে আসবেন বলেছেন, আপনাকে একটা সারপ্রাইজ দিবে, অনেক সুন্দর একটা সারপ্রাইজ। সজীব আসবে শুনে তিনি অনেক খুশি হলেন। তারপর চলে গেলেন বাকিদের সে কথা বলার জন্য। সারথি চুপচাপ আগের জায়গায় বসে থাকলো। সজীব এই প্রথমবার চোখের পানি ফেললো কোনো নারীর জন্য। লেভেনের জন্য সে কখনো কাঁদেনি, তবে সারথির জন্য কেন তার কষ্ট হয়। আমি তো ওরে ভালোবাসি না, আমি লেভেনকে ভালোবাসি। তাহলে কেন ওর প্রতি আমার এত টান? ফারাজ মুরগি দুইটা কিনে মতিনের হাতে ধরিয়ে দিয়েছে। পূর্ণতা ওর পিছু পিছু সব জায়গা যাচ্ছে। বিরক্ত হতে হতে শেষে ফারাজ বলল, পাবলিক টয়লেটে যাচ্ছি, যাবেন? আসেন, কোলে তুলে নিয়ে যাই আপনারে। পূর্ণতা দাঁত কিলিয়ে বলল, আরে না না, আমার তো টয়লেট পাইনি, আপনি যান, আমি অপেক্ষা করছি। আমার আধা ঘন্টা লাগবে। রাত করে পেট খারাপ হতেই পারে, আমি হাঁটছি, আপনার সাথেই ফিরবো, সমস্যা নাই। ফারাজের বিরক্তির সীমা ছাড়িয়ে যাচ্ছে। মেয়েটা এমন চুইংগামের মতন কেন? হাজব তো। ফ্রুকুচকে চলে গেছে সে। পূর্ণতা হাত ফাঁজ করে গাছের তলায় এসে দাঁড়িয়ে আছে। একটা বখাটে ছেলে অনেকক্ষণ ধরে পূর্ণতাকে লক্ষ্য করছিল। খয়েরি রঙের সুতোর শাড়ি আর খোপায় ওকে দারুণ লাগছিল। সেটা পথ দিয়ে যাওয়া ধরতে ওকে দেখে আটকে যায়। এখন ওকে একা পেয়ে কাছে ঘেঁষছে। পূর্ণতার কাছে এসে সে বলে, কি গো মামুনি, এই রাতে এখানে কি গাছে ছায়া দাঁড়িয়ে রোদ খুঁজেছো? না আব্বা, রোদ তো নাই। আমি তোমার বাপ হইলাম কবে? যেদিন থেকে আমি আপনার মামুনি। আরে দূর, এটা মজা করে বলেছি। আমি কিন্তু মজা করিনি, আপনাকে একদম আমার বাবার মতন দেখ। সেটা বিরক্ত হয়ে খপ করে পূর্ণতার হাত ধরে ফেলেছে হঠাৎ। বেশি বগর বগর আমার পছন্দ না, চলো তোমার একটু রাতে দুনিয়া দেখিয়ে আনি। আমি দেখেছি অনেক, রাতে হাঁটার মজাই আলাদা। আহা, হাতে চাপ দিচ্ছেন কেন? হাতে চাপ খেলে আমার মেজাজ গরম হয়। তোর মেজাজ আমি ডরাই? এত নেকা কথা কস কেন তুই? চল। ছেলেটা হাঁটার জন্য পা বাড়াতেই ঠাস করে গালে চড় খেয়ে দাঁড়িয়ে পড়েছে। পূর্ণতা মেরেছে চড়টা। গালে চড় খেয়ে ছেলের মেজাজ গেল বিগড়ে। কিছু বলতে যাবে তার আগে আরেকটা চড় খেলো। পূর্ণতা কোমরে হাত রেখে বলল, আমি তোমার মামুনি না বাবু সোনা, আমি তোমার বয়সে বড় হই, পেশায় একজন টিচার, আমাকে আপা ডাকবা। আপার হাত ধরে টানটানি করলে চড় থাপ্পড় খাইতে হয়, আর টানবা। এবার তোর উঠায় নিয়ে যাবো আমি। ছেলেটা এই বলে পূর্ণতাকে ধরতে যেতে আরেকটা চড় খেলো। এবারেটা মেরেছে ফারাজ। চড় খেয়ে মাথা তুলে ফারাজকে দেখে ছেলেটা ভয় পেয়ে গেল। ফারাজকে সে চিনে। ভেবেছিল ফারাজ আসার আগে মেয়েটাকে নিয়ে পালাবে, কিন্তু তা আর হলো কই। ফারাজকে দেখে সে আর থাকলো না, দৌড়ে পালালো। ফারাজ পূর্ণতার পা থেকে মাথা অবধি দেখে বলল, বোরকা পরতে পারেন না, শাড়ি পরে বের হয়েছেন কেন? এরকম বখাটেদের আরো অনেক হেনস্থা করছি আমি, অভ্যাস আছে। আপনি না আসলে শেষ মারটা আমি দিতাম। কি আর দিতেন জানা আছে, চলুন এখন। আর কোনোদিন আমায় ফলো করতে করতে অন্তত রাতে বেরোবেন না, রাত মেয়েদের জন্য অভিশাপ। ফারাজ ছাটা ধরেছে। পূর্ণতা ওর পিছু পিছু চলছে। কি মনে করে আবার বলল, আচ্ছা বলুন না, আপনার প্রেমিকার নাম কি? কিছু গান থেকে আমাদের খুব পছন্দের, এই সেই গানগুলো আমাদের পছন্দের কারণ গানের লাইনে প্রিয় মানুষটার নাম থাকে। আপনি যে গান প্রতিবার গান, তাতে তো অনেক নাম আছে, উপমা, প্রিয়তমা, প্রতিমা। আপনার নাম কি আসলে? প্রতিমা। পূর্ণতা থেমে গেল। ফারাজও থেমেছে। পূর্ণতা তখন মুখে হাত দিয়ে বলল, মেয়েটা হিন্দু? হ্যাঁ, চমকানোর কি আছে? মুসলিম ছেলেরা মুসলিম মেয়েদের মাঝে যে মোহ দেখে প্রেমে পড়ে, আমি সেই মোহ প্রতিমা নামের হিন্দু মেয়েটার মাঝে পেয়েছি। সে কি জানে আপনি মুসলমান? জানবে না কেন? কতদিন ধরে? 1.5 বছর। এখন কই সে? চিঠি কেন পাঠান? সে বাংলাদেশের না? সে কলকাতাতে থাকে, আসবে একদিন। আমার জন্য সে ফিরবে, আমার বিশ্বাস আছে। পূর্ণতা মুখে হাত দিয়ে হাঁটছে। আশ্চর্য হয়ে সে আবার বলল, দাদাজান জানলে তো মেনে নেবেন না। দাদা তোমার নাকি আমার? আমি মানিয়ে নেব। যদি না মানে? মানবেই, আমি মানাতে পারি। পূর্ণতা কপালে হাত দিয়ে হাঁটছে। ফারাজ হঠাৎ থেমে গেল। সারথীকে দেখে পূর্ণতা আস্তে আস্তে ফারাজের পিঠে সাথে এক ধাক্কা খেলো। সারথী বাগানে ঘাসে বসে কাঁদছে। ওকে কাঁদতে দেখে ফারাজের পা থেমে গিয়েছিল। মাঝ পথে ছুটে গেল সে সারথীর কাছে। আনাফের দিন কাটে না, সারথীর কাছে একদিনও হয়নি। তার কেমন যেন লাগছে। মন চাইছে কথা বলতে একবার। গাল ফুলিয়ে বারান্দায় বসে বসে এইসব ভাবছিল সে। মা আরেকটা মেয়ের সন্ধান এনেছেন। মেয়ে পেশায় ডাক্তার। মা এসেই বলে, শুনেছি ডাক্তাররা ডাক্তার পছন্দ করে। নে, তোর জন্য মা একটা ডাক্তার নিয়ে এসেছি, দেখ কেমন লাগে। মা, আমি সেই রকম ডাক্তার না,
যে ডাক্তার পাত্রী খুঁজব। আমার একজন সাদাসিধে মানুষ লাগবে, যে দিন শেষে আমার ক্লান্তি দূর করে দিবে। এবার সে যেই হোক। তো এই ডাক্তার মেয়েটাকে দেখ কেমন লাগে, তরে মাথা ব্যথার ঔষধ খাইয়ে তোর সব ক্লান্তি দূর করে দিবে। আনাপ কপালে হাত দিয়ে বলল, মা, আমি যেমন দিন শেষে ক্লান্ত থাকি, মেয়েটাও ক্লান্ত থাকবে। কে কার সেবা করবে বলো তো? বুয়া রাখবি? বুয়া আমার বেডে উঠে আমার হাত পা টিপবে? এগুলো স্ত্রীরা করে। তোর বউ তুই খুঁজ যা। আমি তোমায় বলিনি খুঁজতে। যার সাথে বিয়ে হবার সে নিজেই হেঁটে আসবে আমার কাছে, আমার যেতে হবে না। ফারাজ খাসের উপর বসে সারথীকে ধরে ঠিক করে বসালো, তারপর ওর চোখের পানি মুছে দিয়ে বলল, কে কি বলেছে? কাঁদিস কেন? কেউ কিছু বলেনি, এমনিই চোখের পানি পড়তে পারে না। না পারে না, আমায় বল কি হয়েছে। কিছু হয়নি, যা এখান থেকে, আমি একটু একা থাকতে চাই। সজীব ভাইয়াকে ডিভোর্স দিবি সারথী? জানি না, আমি কিছু জানি না, আমি শুধু শান্তিতে মরতে চাই। ফারাজ সারথীকে জড়িয়ে ধরলো সাথে সাথে। সারথী আর দমিয়ে রাখতে পারেনি আর্তনাদ, চিৎকার করে কেঁদে ফেলেছে। পূর্ণতা দূর থেকে সব দেখছে, তার খারাপ লাগছে ভীষণ। সারথীর জীবনে কি এমন হয়েছে যে সে এমন করে কাঁদছে? ফারাজের কাছে জানতে চাইলে তো বলবে না। সজীবের মা বেসিনের পানি নিয়ে কুলকুচি করছেন, সিয়াম সেটা দেখে বারবার মানা করছে ওনাকে। উনি কুলি করেই বললেন, আরে ট্যাঙ্কির পানি নোনতা নোনতা, লবণ পানি দিয়ে কুলকুচি করলে আমার গলা ব্যথা কমে। এই কথা শুনে সিয়াম বমি করা ধরেছিল, কোনো মতে দৌড়ে পালালো। মতিন গামছা দিতে বাইরে দাঁড়িয়ে আছে। সজীবের মা বের হতেই গামছা দিয়ে দিল সে। সজীবের মা হেসে পড়লেন, ট্যাঙ্কির পানিতে লবণ দিয়ে খুব ভালো করেছো, আমার যে কি উপকার হলো। মতিন থুথু করে করতে চলে গেল ওখান থেকে। সজীবের মা বুঝতেছেন না সবাই এমন করছে কেন। মুখ মুছে তিনি বের হয়ে চললেন সোনালির কাছে। বেআইনের সাথে একটু আলাপ করা যাবে। সজীব সাজিয়ে রাখা ওয়াইনের বোতল নিয়ে আবারও সমুদ্রের দিকে গেছে। বাড়িতে বসে ওয়াইনের ছিপিটা খুলে দূরে ফেলল, তারপরে তাতে ঠোঁট লাগিয়ে ঠকঠক করে অনেকটা খেয়ে বোতলটা সরিয়ে রেখে সমুদ্রের ঢেউ দেখছে। এবার বিয়ের পর প্রায় 6 মাস সজীব দেশে ছিল। সারথীকে সে কখনো ছুঁতেও চায়নি, সারথীও নিজ থেকে কাছে আসার চেষ্টা করেনি। ঘরের কাজ ওকে করতে হতো না, বুয়া সব করতো। সারথী তাও সজীব যখন তৈরি হতো তখন নিজে ওকে তৈরি করে দিতে হেল্প করতে চাইতো, যেটা সজীব দিত। ওর আসলে ভালো লাগতো। সব সময় সে স্বপ্ন দেখতো তার জীবনসঙ্গী তাকে তৈরি হওয়ার সময় হেল্প করবে। কি মধুর সে মুহূর্ত। সারথী যে এমন করবে সে কল্পনাও করে। সারথীর মনে ওর প্রতি ভালোবাসার অভাব ছিল না, এটা সজীব নিজেও জানে। কিন্তু সে যে লেভেনকে মন দিয়েছিল। সারথীকে নিয়ে এতদিন ভাবিনি, কিন্তু তাও আজকাল তার কোনো কিছু ভালো লাগে না। সারথীকে সে অনেক ঠকিয়েছে, আর পারছে না ঠকাতে। মা যদি জানে লেভেনের কথা, নির্ঘাত ত্যায্য করে দিবে। আর কি করেই বা ডিভোর্স দেব? স্বার্থীর কি হবে? ওর জীবনটা কিভাবে নষ্ট করব? নাকি সব ছেড়ে স্বার্থীর সাথে সম্পর্ক ঠিক করে নেওয়াই উচিত? লেভেনের কি হবে? না না, আমি পারছি না ভাব। 2 নৌকায় পা দিয়ে চলা যায় না, আর আমি সেটাই করে যাচ্ছি। আমাকে ডুবতেই হবে। পূর্ণতা সারথীকে বাগানে দেখতে দেখতে বাসার ভিতরে ঢুকছিল। ফারাজ স্টোরের উপর দাঁড়িয়ে বাসার মেইন দরজার উপরে লাগানো বাতিটা ঠিক করছে। হঠাৎ জ্বলছে আবার হঠাৎ নিভছে, তাই ঠিক করতে ওর টুলে উঠা। পূর্ণতা সারথীর দিকে তাকিয়ে হাঁটছিল। বাসায় ভেতরে পা রাখতে আচমকা টুলের সাথে লেগে থাপাস করে ফারাজকে নিয়ে পড়লো মেঝেতে। এত জোরে আওয়াজ পেয়ে সবাই ছুটে আসলো। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। অর্ক টর্চ চালিয়ে পড়ল। উন্নতম ফারাজ চাচ্চুকে নিয়ে পড়ে গেছে। পূর্ণতা অর্কর কথা শুনে তাড়াহুড়ো করে ওঠার চেষ্টা করছে। ফারাজও একই চেষ্টা আছে, কিন্তু কিসের কারণে যেন দুজনেই জোর পাচ্ছে না উঠে দাঁড়ানোর। এদিকে সবাই টর্চ লাইটের আলো ওদের মুখের উপর ধরে রেখেছে। আলোর জন্য কিছুই দেখছে না দুজনে। পরে সবাই মিলে ওদের উঠালো। ফারাজ এক ধমক দিয়ে বলল, এই মেয়েটার সাথে যবে থেকে পরিচয় হয়েছে তবে থেকে ঝামেলার সৃষ্টি করেই চলেছে। দাদাজানের কি দরকার ছিল আপদ ঘরে তোলার? ভালো ভদ্র ঘরের মেয়ে হলে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু এমন স্বভাবের একটা মেয়েকে কেন রাখছেন তিনি? এমন কোনো বাজে স্বভাব নাই যেটা ওর মাঝে নাই, সব দিয়ে ভরপুর। একটা মেয়ে কি এমন হয়? মেয়েরা হয় শান্তশিষ্ট, ভদ্র, নম্র, সুশীল, আর এই মেয়েটার মাঝে আমি সেসবের কিছুই দেখি না। সব সময় আমাকে জ্বালাতন করবে। ফারাজের চেঁচিয়ে বলা কথাগুলো পূর্ণতা গাল ফুলিয়ে শুনছে এক কোনায় দাঁড়িয়ে।
সবাই ফারাজের কথা শুনছিল চুপচাপ। দাদা যেন শুনছেন। ফারাজ চুপ হতে তিনি ওর সামনে এসে দাঁড়ালেন, গম্ভীর গলায় বললেন, পূর্ণতার কাছে মাপ চাও। কি জন্য? আমি তো ভুল কিছু বলিনি। যা বলেছ তার সবটাই ভুল। পূর্ণতাকে দেখার নজর ভুল তোমার। পূর্ণতা আসলে যেমন তেমন হিসেবে দেখো। আমি ওর মাঝে সব ভালো গুণ দেখি। এখন তুমি ওর কাছে মাপ চাবে, না হলে আমার শেষ কথা শোনার জন্য প্রস্তুত হও। ফারাজ খুব ভালো করে জানে দাদা জানে এমন একটা কথা বলবেন যেটাতে ওর ঘর ছাড়তে হতে পারে। এই সময় মেসে থাকার চেয়ে বাড়িতে থাকা ভালো। তাছাড়া সারথীও এখানে, ওর শ্বশুর বাসায় গিয়েও থাকা যাবে না। সুতরাং দাদা যা বলছেন তাই করা উচিত। এই ভেবে সে পূর্ণতার দিকে তাকিয়ে সরি বলে চলে গেল। ওখান থেকে পূর্ণতা দাঁত কেলিয়ে লাফাতে লাফাতে চলে গেল। ফারাজের রাগ সীমানা অতিক্রম করে ফেলেছে আজ। মন চাইছিল পূর্ণতাকে ধরে নাকানি চোবানি খাইয়ে তারপর ছাড়তে। পূর্ণতা সে সময় নিজের রুমের দিকে যাচ্ছিল। ফারাজ তখন ওর পথ রোধ করে দাঁড়ালো। ওকে দেখে পূর্ণতার বোঝা বাকি নেই যে এখন ওর উপর রাগ ছাড়বে ফারাজ। তাই পূর্ণতা আগে পাগে কানে হাত দিয়ে পড়ল। আমি মাফ চাইতেছি, আমার কারণে আপনার বকুনি খেতে হলো। মাপ চেয়ে কি সব ঠিক করা যায় মিস পূর্ণতা? না যায় না, তাও চাইছি আপনি মাফ করে দিন আমায় প্লিজ। ফারাজ পূর্ণতার দিকে তাকিয়ে আছে গাল ফুলিয়ে। পূর্ণতা আশেপাশে কাউকে দেখছে না যে বাঁচার জন্য ইশারা করবে। ফারাজ এখন কি করবে কে জানে। অশ্লীল কিছু করবে না সে ব্যাপারে পূর্ণতার বিশ্বাস আছে। কারণ ফারাজ তো একজনকে ভালোবাসে। কাউকে ভালোবাসলে যত ছোঁয়ার ইচ্ছা থাকে সব তাকে ঘিরে। আরেকজনকে ছোঁয়া যায় না, ইচ্ছাও আসে না। এটা নিয়ে পূর্ণতা নিশ্চিত হলো। ফারাজ অনেকক্ষণ পূর্ণতাকে টেকে চলে গেল ওখান থেকে। পূর্ণতা বুকে থুথু দিয়ে নিজের রুমে গিয়ে ঢুকে দরজা ভালো করে লাগিয়ে ফেলেছে। সজীব অফিসে এসে ব্যস্ত হয়ে পড়েছে। কারোর কথা আর মাথাতে আনেনি, না লেবেনের আর না সারথীর। কাজে মন দেওয়ার পেছনে অবশ্য কারণ আছে। লেবেনের বাবার দেয়া শর্ত পূরণ করতে আর কটা মাস বাকি। যাকে নিয়ে এতদূর পাড়ি জমানো হলো তাকেই না হয় বেছে নেওয়া হোক। সারথীর কে আপন করে নিলে যে লেবেনকেও ধোঁকা দেওয়া হবে। ও তো আমায় ভালোবাসে, ওর কি দোষ? এত সব ভেবে সজীব সিদ্ধান্ত নিয়েছে সে লেবেনের বাবার শর্ত পূরণের পেছনে লাগাতার থাকবে। লেভেন সকাল থেকে একটিবারও কল করেনি। কি হয়েছে মেয়েটার কে জানে, হয়তো রাগ করেছে। রাগ করারই কথা। ওকে তো আমি কাল রাতে। কপাল টিপে স্টাফকে একটা কফির কথা বলে চেয়ার থেকে উঠে দাঁড়ায় সজীব। অফিসের শেষ প্রান্তে গার্ডেনের মতন করে সাজিয়ে রাখা, এটা অবশ্য লেবেনের আইডিয়া। মন খারাপ থাকলে সজীব এখানে এসে বসে। এখনো ওখানে এসে বসেছে। লেবেনকে কল দিতে সে রিসিভ করেছে, যেন সজীবের কলের অপেক্ষাতেই ছিল সে। কি করছো লেভেন? বাবার অফিসে বসে আছি। তুমি কেমন আছো? আমি আছি ভালোই। মিট করবে? হঠাৎ কেন, তোমার ইচ্ছে নেই? লেবেন ঝট করে রাজি হয়ে গেল, বলে দিল সে আসতেছে। সজীব ফোন রেখে কফির মগ হাতে নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সারথী যেমন তার দায়িত্ব, অন্যদিকে লেবেন ওর ভালোবাসা। লেবেন নিজের সবটা দিয়ে ওকে ভালোবাসে। এখন সারথী সজীবের ওয়াইফ বলে তাকে প্রায়োরিটি দিয়ে লেবেনকে দূরে ঠেলে দেওয়া তো আরেক রকম ঠকানো। তার চেয়ে বরং ডিভোর্স দিয়ে লেবেনকে সে বিয়ে করে নেবে, এটাই শেষ সিদ্ধান্ত। এর কোনো নড়চড় হবে না। উর্মির বিয়েতে দেশে ফিরে সব খোলাসা করে নেওয়া হবে। লেবেন আসতে বেশি সময় নেয়নি, খুব তাড়াতাড়ি চলে এসেছে। ওর আর সজীবের অফিসের দূরত্ব তেমন একটা নয়। সজীবের অফিস গুয়াবামাতে আর লেবেনের অফিস সাক ওয়েস্টার্নের কাছাকাছি। আসতে বেশি সময় লাগেনি। সজীব কফিটা শেষ সবে করেছে, অমনি লেবেন এসে হাজির। সজীব সে সময় একটা ফাইল মনোযোগ দিয়ে পড়ছিল। লেবেন একটা ফুলের তোড়া নিয়ে এসেছে সাথে। তোড়াটাকে সজীবের সামনে টেবিলে রেখে মুখে হাসি ফুটিয়ে বলে, জনাব, আপনার জন্য ফুল আনলাম, গ্রহণ করুন। সজীব মাথা তুলে ফুল না দেখে আগে লেবেনকে দেখলো, এরপর মুচকি হেসে বলল, আমার সামনে যে ল্যাভেন্ডার ফুল দাঁড়িয়ে আছে, প্রতিনিয়ত সেই লেভেনকে আমি দেখি, তবে আর কোনো ফুল কেন দেখব? লেবেন চেয়ারে বসে গালে হাত রেখে বলে, আজ তোমার কি হয়েছে বলো তো? হঠাৎ কথাবার্তা বদলে ফেলছো। স্বার্থী কি লাগবে না? কিছু পেতে হলে কিছু হারাতে হয়। আমি স্বার্থীকে হারিয়ে তোমাকে পেতে চলেছি, ধরে নাও সেটাই। আনাফের আজ একটা ক্যাম্পে যেতে হবে, টিকার ক্যাম্প। যেহেতু সে একটা প্রাইভেট হসপিটালের ডাক্তার, তাই ওই হসপিটালের কর্তৃক ক্যাম্প করা হয়েছে বলেই তাকে উপস্থিত থাকতে হবে। সকাল থেকে সেখানেই বসেছিল ও। ফ্রি চেক আপ চলে। দুপুর গড়িয়ে এসেছে এবার। সে তখন উঠে
গেল লাঞ্চ করার জন্য। যেতে যেতেই মনে হলো সারথীকে দেখেছে। পরে ভাবলো ভুল কিনা, কিন্তু না, আসলে সে সারথীকে দেখেছে। ক্যাম্পের পাশে বড় রাস্তা ছিল, বড় বড় যানবাহন চলাফেরা করে সেখানে। সারথী ওই রাস্তায় মূর্তির মতন এতক্ষণ দাঁড়িয়ে ছিল। যখন শুনলো পথচারীরা পারাপারের সময় শেষ, তখন সে হেঁটে রাস্তা পার হওয়া শুরু করে। মানে তার ইচ্ছা সে নিজেই থেকে আজ অ্যাক্সিডেন্ট ঘটাবে। আনাফ শুরুতে এত সব বোঝেনি। সে ভাবলো সারথী যেহেতু চোখে দেখে না, হয়তো ভুলে এই কাজ করেছে। সব ফেলে তাই সে ওই দিকেই ছুটলো সারথীকে বাঁচাতে। কিন্তু তার আসতে ব্যাঘাত ঘটালো একটা বাচ্চা ছেলে। হুট করেই সামনে এসে পড়লো। ছেলেটা আনাফের গায়ের সাথে লেগে নিচে পড়ে যায়। আনাফ ওকে নিচ থেকে তুলে আবার ছুটলো। ততক্ষণে সারথীকে বাঁচাতে একটা প্রাইভেট কার জোরে ব্রেক কষলো। সারথীর সাথে ধাক্কা লেগে যায়। সারথী ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। তার জ্ঞান ফিরে হসপিটালের বিছানায়। চোখ খুলে সে শুধু বলল, আমি কোথায়? নার্স তাকে বলে সে হাসপাতালে আছে। সারথী মাথায় হাত দিয়ে উঠে বসলো, বলল, কেন? কে এনেছে? কোন স্যার? আমি। সারথী নাকের কাছে সে আতরের গন্ধ ঘুরপাক খাচ্ছে। নিস্তব্ধ হয়ে গেছে সে আহনাফের গলা শুনে। এরপর আর কিছু বলেনি, মাথায় হাত দিয়ে চুপ করে থাকলো। আহনাফ ওর পাশে বসে ওর হাত টেনে সেটাতে মলম লাগাতে লাগাতে বলল, এত সুইসাইড করার ইচ্ছা কেন? সংসারে অশান্তি হলে ডিভোর্স দিয়ে দিন, তাহলেই তো হয়। সেটাই করব। তবে আবার সুইসাইড কেন? জামাই ছাড়া জীবন চলে না বুঝি? না, চলে না। কিছু স্ত্রী স্বামী যতই খারাপ হোক না কেন তাকে অন্ধের মতো ভালোবাসে, আর আমি তো মানুষটাই অন্ধ। এটাই যত দোষ। তবে দূর থেকেই ভালোবাসবেন স্বামীকে, মরতে চাওয়ার কি আছে? আমার এই দুনিয়া অসহ্য হয়ে গেছে। আমার ভালো লাগে না এভাবে বেঁচে থাকতে। আমি মরে গেলেই বাঁচি। আপনাকে বলেছিলাম আমার আর কোনো দিন বাঁচাবেন না, তাহলে আবার কেন? দেরি করে ফেললাম। চেয়েছিলাম বিনা চোটে বাঁচাবো, কিন্তু আজ আমার একটা ভুলের কারণে আপনার হালকা পাতলা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। একা বেরিয়েছিলেন নাকি? সাথে মতিন ছিল, সে কোথায় জানি না। বাসায় ফোন করে জানিয়ে দিন, সকলে চিন্তিত হবার কথা। ফোন রেখে এসেছি বাসায়। সব পরিকল্পনা করেই এসেছেন তাহলে? আচ্ছা, নাম্বার মুখস্থ পারেন? আমার শুধু মিস্টার সজীবের নাম্বার মুখস্থ। হায় রে, এরকম অন্ধভক্ত বউ ঘরে ঘরে জন্মাক। আচ্ছা, বাসার ঠিকানা দিন, আমি পৌঁছে দেব। সারথী হুট করে বলে ফেলল, আপনি আমায় পছন্দ করেন? আনাফের কাশি এসে গেল কথাটা শুনে। কাশতে কাশতে নার্সের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে আগে পানি খেলো, তারপর গলা ঠিক করে বলল, না তা নয়। পূর্ণতা বাবার চিঠি নিয়ে এসেছে ড্রাগস বক্সে ফেলবে বলে। ওমা, এখানে এসে দেখলো ফারাজও চিঠিতে দিতে এসেছে। ওকে দেখে পূর্ণতা কিছু বলতে যাবার আগে ও চিঠি রেখে দ্রুত হেঁটে চলে গেল। পূর্ণতা নিজের চিঠিটা পোস্ট করে ওর পিছু আর যায়নি। যেহেতু ওর কথা কাজে ফারাজ বিরক্ত হয়, সেহেতু ও ঠিক করেছে আর ওকে বিরক্ত করবে না। সে চলল তার সেই স্কুলে যেখানে ও বাচ্চাদের পড়ায়। এমনিতেও 3টে দিন সে নষ্ট করেছে। হেড স্যারের কাছে বকা খেতে হবে। ফারাজ পার্কে বসে আবারও ছবি আঁকা ধরেছে, তার প্রতিমার ছবি। আজকে সকাল থেকে বাতাস বইছে চারিদিকে। এখন বিকেল হয়ে গেল, তাও বাতাসের কমতি নাই। মনে হয় বড় সড়ো একটা ঝড় আসতে চলেছে। ভালোই হবে, গরমে যে হলো চারিদিকে। বৃষ্টি দরকার আছে। সে ভেবেছিল পূর্ণতা আবারও ওর পিছু পিছু আসবে, কিন্তু আসেনি বলে তার ভালোই লাগলো ব্যাপারটা। যাক, বোঝা গেল বুদ্ধিশুদ্ধি আছে মেয়েটার, অতটাও স্যাঁচড়া না। মুখে হাসি ফুটিয়ে সে চোখে আকাশ শেষ করে দেখলো সে প্রতিমার চোখ না এঁকে পূর্ণতার চোখ এঁকে বসে আছে। নিজের দ্বারা এত বড় ভুল হয়েছে দেখে ওর রাগ হলো। এর আগে এমনটা কখনো হয়নি, তবে এখন কেন হলো? এটা মোটেও ঠিক হয়নি। কাগজটা মুঠোয় নিয়ে দূরে ফেলে নতুন করে আঁকতে বসেছে ফারাজ। ওখান থেকে যেতে থাকা একজন ভদ্রলোকের পায়ের কাছে গিয়ে পড়েছে কাগজটা। তিনি কাগজ তুলে মেলে ধরলেন, দেখলেন অপূর্ব সুন্দর একজোড়া চোখ। মুখে হাসি তুলেই বললেন, ভাইয়া, তুমি যদি এই জোড়া চোখের ছবি গোটা আঁকতে তবে একটা পুরস্কার পেতে। চোখ এত সুন্দর, না জানি গোটা মুখ কেমন সুন্দর, ফেললে কেন? সব সুন্দর আমার হবে কেন? এটা কেমন কথা? যে সুন্দর ব্যাখ্যা তুমি কাগজে এত ভালো করে ফুটিয়েছো, সে সুন্দর তোমার হবে না কেন? আমি সুন্দর পছন্দ করি না, আমি মোহে গলি, রূপে না। চোখে তো রূপ না, চোখ আসল মোহ। মোহ পড়া কাকে বলে জানো ভাইয়া? মায়ায় পড়া।
চোখের মায়ার মানুষের সবার আগে পড়ে। তুমি ভেবে নাও তুমি আসলে কোনো মানুষটার কাছে পড়েছ